এই মিয়া আমি কি শুনি তোর জমিগুলো দিতে চাস না? এই বেটা আমি কি তোর জমি মাগনা চাই? মাগনা টাকা দিয়া কিনা নিতে চাই আপনারা জোর কইরা আমার জমি কিনতে চান, তার উপরে আবার 10,000 টাকা প্রতি শতাংশ দিবেন? না, সেইটা আমি মানবো না। ওই আমার নাম রিনা খান। আমি যে তোরে 10,000 টাকা করে দিতে চাই, এইটাই তো তোর বাপের ভাগ্য। আপনি জোর করলে হইব নাকি? এই দেশে কি থানা, পুলিশ, আইন আদালত, বিচার কিচ্ছু নাই? তাই এই দেশে আইন আছে, বিচার আছে, সব কিছু আছে, তারপরেও আমার হাতে সব আইন বিচার তোয়াক্কা করি না। আমি সব আমার টাকায় কেনা। তবে আমি ভালোই কইতেছি, তুই সাইনটা কইরা দে দলিলে। না, দিব না। আমার এই জীবন থাকতে আমি দিব না। এই বেটা দাড়ি পাকছে, মোজ পাকছে, চুল পাকছে, বয়স তো কম হয় নাই। হ্যাঁ, এই বুড়া বয়সে অবুঝের মতো কথা কস। হ্যাঁ, ভালোই আপোষ কইরা দে, তা না হইলে কিভাবে সিগনেচার নিতে হয় তা আমি ভালো করেই জানি। দিব না কুসি, দিব না। এই না পারবি না ওর থেকে সাইনটা নিতে? জি ম্যাডাম, পারমু। এই জন্যই তো তগরে আমার এত ভালো লাগে। চাইছিলাম প্রতি শতকে 10,000 টাকা দিতে, আপোষে যখন হইল না, এখন টাকা ছাড়াই সিগনেচার হবে। তোরা ওর সাথে কি ব্যবহার করবি কর। এই সাইন কর নে। এই সাইন কর। এই তোরা দাঁড়া আছিস কেন? ধর। দেও দি কি শুরু হয়েছে? এইরকম সারাদিন ঘষলে কি হবে? কাজ হবে? হ্যাঁ, আর ওগুলো কি? ওই আড়ির তলে ওগুলো কি শ্যাওলা জমে গেছে, সবুজ হয়ে রয়েছে। এই ধোয়া দই ওই আড়িটা উল্টো এইটা দেখো যে তলে কি। আচ্ছা, আমি পরিষ্কার করে দিতেছি তো। এই কি কাম? সকালবেলা তো কাজে লাগছে এই কটা ধোয়ার জন্য না? ঘরে কি আর কোনো কাপ নাই? আড়ি বাতিল ধোয়া ছাড়া আর কোনো কাজ নাই? কাপড় চোপড় ধুইতে হবে, গরুর গোবর পরিষ্কার করতে হবে, উডান ঝাড়ু দিতে হবে, তরকারি করতে হবে, কাম আছে না? হ্যাঁ, বেলা তো কোন জায়গায় গেছে? বেলা তাড়াতাড়ি হাত লাগায় কাজ করো। আমি করতেছি স্যার, আপনি চিন্তা করেন না। এইটা ধোয়ার পরে আমি ওই যে গোয়াল ঘর পরিষ্কার করুম, তারপরে রান্না করুম লাকড়ির চুলায়, তারপরে আপনাকে খাইতে দেবো। আপনি যান, আপনি রেস্ট করেন গা, আমি সবকিছু কই আপনি ডাকুন না। ওরে বাবা রে বাবা, আমি এই জায়গায় বইয়ে রয়েছি, তারপরে করতেছি এই কাজ। আর আমি যদি উঠতে যাই তাইলে কিছুই তো করবা না। খারার উপরে কাম করো, এখানে বইয়ে থাকবো। করো তাড়াতাড়ি, অন্য কাম করতে হবে। পরে না, আমি করতেছি, আপনি চিন্তা করেন না স্যার, করতেছি। কথাটা মনে থাকে জানো, আমার যেন আবার আইতে না হয়, মনে থাকবে? আপনার তাড়াতাড়ি ধুয়ে আইসা ঘর ঝাড়ু দাও। যান, আমি সব করতেছি। আল্লাহ রে আল্লাহ, কাজ করা এত কষ্ট। মানুষ দিয়ে কাজ করাইছি, কোনোদিন বুঝি নাই, এখন হারে টের পাইতেছি। কষ্ট করতে হইব, নাইলে তো আমি থাকতে পারুম না। হারামজাদা ছোট লোকের বাচ্চা, সর্বনাশ করেছে। এই, তুই যে মাথা থেকে ব্যাগটা ফেলে দিলি, তুই জানিস এই ব্যাগের ভিতরে কি আছে? আমার মেয়ের দামি কসমেটিক্স আছে। আচ্ছা, তোরা জানবি বা কি করে? তোরা তো জীবনে কসমেটিক্স কিনিসনি, আর অত টাকাও নেই তোদের কাছে। আসলে ওই আমি ইচ্ছা করে ফেলাই না, মাথা দিয়ে নামাই থেকে হাত ফসকে পড়ে গেছে। আবার তর্ক করছিস, মুখে অন্যায় করবি, আবার তর্কও করবি। এই, আপনি একই তো অন্যায় করছেন, আবার বেশি কথা কইতাছেন। এই জায়গায় দাঁড়ায় না থাকিয়া যান, বাজার করে নিয়ে আসেন। বোন, যা ঘরে যা। ভাইজান, ঘরে যা বসেন। আসো আমার সাথে ভিতরে আসো। যাও জামাই, যাও আগে যাও। যা। কি ব্যাপার? দয়া করে পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে বাজারে যান। বাজারে যে ভালো কিছু মাছ মাংস কিনে নিয়ে আসুন।
মা তুমি এসব কি বলতেছো? আর আমি তো ভুলেই গেছি, কারে কি বলতেছো? উনার তো কোনো কিছু কেনার মরদই নাই, মান সম্মান কিছু আছে, টাকা পয়সাও তো নাই। মা বাড়িতে নতুন জামাই আইছে, মান সম্মানের ব্যাপার স্যাপার একটা ব্যবস্থা তুমিই করো, নাহলে মান সম্মান কিছু থাকবো না, আমাকেও মান সম্মান নষ্ট হয়ে যাইব। এমন একটা বাড়িতে আমি বউ হয়ে আইছি, আমারও তো মান সম্মান আছে মা, আমার মান সম্মানটাও নষ্ট হয়ে যাইব। এখন সব কিছু কিন্তু তোমার হাতে, তুমি একটা ব্যবস্থা করো। সেটা আমি ভালো করেই জানতাম, সেই জন্য আমি সব রকম প্রিপারেশন নিয়েই এসেছি। আমি জানি আমার জামাইকে নিয়ে আসলে যে এখানে ভালো মন্দ কিছু খাওয়াতে পারবো না। গরিব ঘরে এসেছি, তো শ্বশুর বাড়িতে এসেছি, এক গ্লাস পানি খাওয়াতে পারবি, শরবত যে খাওয়াবি সেই ক্ষমতাটুকু তোদের নেই। মা কি করতেছো? আস্তে কথা কও, ঘরের ভিতরে তানিয়ার জামাই আছে, শুনতে পাইলে কি না কি মনে করে। আর এই যে আপনি তাড়াতাড়ি বাজারে যান, এই জায়গায় দাঁড়ায় থাকেন না, বাজারে যাইয়া ভালো মন্দ বাজার করে নিয়ে আসেন, যান। যাবো ওই বুঝতে পারছি, এই বাজারের টাকাটা এখন আমাকেই দিতে হবে। ছোট লোকের বাচ্চা আবার টাকায় থাকে। এই যেখানে টাকা আছে নিন, যান বাজারে যান। ঠিক এই যে 1000 টাকা, ভালো মন্দ বাজার করে নিয়ে আসবেন, যান। একটা করি। আমি না অবাক হয়ে যাচ্ছি তোদের এই কাণ্ড দেখে। হ্যাঁ রে, ওই ছোট লোকের বাচ্চার কাছে যে তুই 1000 টাকা দিলি বাজার করতে, ওকে ঠিকমতো বাজার নিয়ে আসবে? ওদের তো আবার লোভ বেশি, দেখবি ও বাজারের টাকার থেকে কিছু টাকা চুরি করবেই। না 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 কেউ কোনো মিথ্যে কথা বলছে না। তোমাকে একটা ইন্টারভিউ দিতে হবে। আমাকে ইন্টারভিউ কেন দিতে হবে? আমি তো এখানে কোনো চাকরির জন্য আসিনি। যদি চাকরির জন্য আসতাম তাহলে ইন্টারভিউ দিতাম। আপনার মেয়েকে বিয়ে করব, তার জন্য ইন্টারভিউ দিতে হবে? বাবারে, একটা ভালো কোম্পানিতে চাকরি করতে গেলে তার একটা ইন্টারভিউ লাগে, আর আমি আমার মেয়েকে বিয়ে দিব, তার জন্য ইন্টারভিউ দেবে না? মা তুমি এসব কি বলছো? তুমি এসব কি করছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রাহুল আমাকে বিয়ে করবে, এখানে ইন্টারভিউ দেওয়ার কি আছে? তাছাড়া আমি তো রাহুলকে খুব ভালো করেই চিনি। আছে রে মা, আছে। ইন্টারভিউ নেওয়ার অনেক প্রয়োজন আছে। তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে তুই এই ব্যাপারটা বুঝতি। তোর বাবা মারা গেছে আজ 10 বছর। এই কোম্পানিটাকে কিভাবে আমি চালাচ্ছি সেটা আমিই জানি। আর তাছাড়া দুনিয়াতে চলতে গেলে একটু চোখ কান খোলা রাখতে হয়। ওকে ঠিক আছে, আমি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত। বলুন আপনি আমাকে কি প্রশ্ন করতে চান? আচ্ছা বলো তো, তোমার কাছে যদি কোটি কোটি টাকা থাকে তাহলে তুমি সেই টাকা দিয়ে কি করবে? আপনি যদি এই কোশ্চেনটা কোনো রাস্তার ছেলেকেও জিজ্ঞেস করেন যে তোমার কাছে যদি 1 কোটি টাকা থাকে তুমি কি করবে, সে খুবই সহজেই অ্যান্সার করবে যে আমার কাছে 1 কোটি টাকা থাকলে আমি এটা এনজয় করব, দেশের বাইরে যাব 4-5টা বডিগার্ড নিয়ে, তারপর বিভিন্ন জায়গায় ঘুরবো ফিরবো আড্ডা দিব, কারণ জীবন তো একটাই, এটাকে এনজয় করতে হবে না? কি বলো? হ্যাঁ মা, রাহুল কিন্তু একদম ঠিক কথাই বলেছে। টাকা পয়সা থাকলে তো মানুষ এনজয়ই করে, আর এরকমটাই তো হয়। আসলে কি জানিস, একটা প্রশ্নের সঠিক উত্তর হয়েছে কিনা সেই প্রশ্নটা আরেকজনকে করতে হয়, তখন বোঝা যায় কে কি উত্তর দিল। এরকম একটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য তুমি আবার কাকে খুঁজবে? ও ছাড়া তো এখানে আর কেউ নেই যে তোমার প্রশ্নের উত্তর দিবে। আরে একটু অপেক্ষা কর না, আমি একজনকে আসতে বলেছি, ও আসুক, তখনই সব জানতে পারবি। ওফ মা, কে আসছে আর তুমি কাকে আসতে বলছো? ওই ছেলেটা আর কেউ নয়, সাগর। ওই যে চলে এসেছে সাগর, এসো বসো। মা, তুমি এই ছোট লোকের বাচ্চাটাকে এখানে ডেকেছো কেন? আচ্ছা তোমার কি কিচ্ছু মনে নেই রাস্তায় আমাদের সাথে কেমন ব্যবহার করেছিল? এই তুমি কি বললে? এই ছোট লোকের বাচ্চা তোমাদের সাথে খারাপ ব্যবহার করছিল? চুপ চুপ করো, তোমরা চুপ করো। তুমি ওকে ছোট লোক কেন বলছো? তুই রাহুলকে ভালোবাসিস, এই জন্য তুই ওকে পছন্দ করতেই পারিস, কিন্তু
সাগরও ছেলে হিসেবে খারাপ না, এই জন্যই সেম প্রশ্নটাই আমি সাগরকেই করতে চাই। মা তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তোমার মাথা তো পুরো নষ্ট হয়ে গেছে। যে প্রশ্নটা তুমি রাহুলকে করবে সেটা কিনা তুমি এই কামলা ছোট লোকের বাচ্চাটা কি করবে? আচ্ছা তুমি চুপ করো, আর প্রশ্নটা করতে দাও, দেখি না এই কামলার বাচ্চা কি অ্যান্সার করে। আচ্ছা সাগর, তুমি বলো তো, তোমার কাছে যদি কোটি কোটি টাকা থাকে, তুমি তখন সেই টাকা দিয়ে কি করবে? আমি সবার আগে চিন্তা করুম 1 কোটি টাকা দিয়া একটা ব্যবসা করা। 1 কোটি টাকা কিভাবে 2 কোটি টাকা হইব সেই চিন্তাটা করুম। আমি যদি টাকা পয়সা অন্যান্য কাজে অপচয় করি তাহলে তো আমার কোম্পানি নষ্ট হয়ে যাব, আমার ব্যবসার উন্নতি হইব না। আমি যা কিছু করুম হিসাব নিকাশ করে করুম, ভবিষ্যতের কথা চিন্তা করুম, এইটাই আমার চাওয়া। বাহ, সুন্দর উত্তর, গুড বয়। আচ্ছা রাহুল, তুমি এবার বলো তো, তোমাকে যদি আমি বলি আমার মেয়েকে নিয়ে হানিমুনে যেতে, তাহলে তুমি কোথায় যাবে? আমার খুবই ইচ্ছে আপনার মেয়েকে বিয়ে করা, আর আপনার মেয়েকে বিয়ে করে আপনার কাছ থেকে আমি 50 লাখ টাকা নিব, আর ওই 50 লাখ টাকা নিয়ে বিভিন্ন দেশে আমরা দুজন ঘুরবো, হানিমুন করব। কারণ আমরা দুজন সে সময় স্বামী স্ত্রী, আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো ফিরবো, এটাই আমাদের কাজ। দেশে থেকে আমরা কি করব বলো? দেশকে থাকার মতো একটা জায়গা হলো। আচ্ছা সাগর, এবার তুমি বলো তো, তোমার কাছে যদি কোটি কোটি টাকা থাকে আর আমি যদি বলি আমার মেয়েকে নিয়ে তুমি কোথায় হানিমুনে যাবে, তাহলে তুমি কোথায় যাবে? ম্যাডাম, প্রথম কথা হইতেছে আপনার মায়ের লগে আমার বিয়ে হইব, এইটা আমার বিশ্বাস হয় না, কিংবা এটা সম্ভবও না। হইব কিনা আমি জানি না, যদি হয়, আল্লাহ যদি চায়, তাইলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করুম। আমাকে দেশটা তো অনেক সুন্দর, আমাকে দেশে অনেক জায়গা আছে, সেই জায়গাগুলোতে আপনার মায়ের নিয়ে যাবো, টাকা পয়সা যেন কম খরচ হয় সেইভাবে আমি চিন্তা করুম। বুঝতে পেরেছি, যেহেতু তুমি কোনো দেশে নিয়ে যেতে পারবে না বা যেতে চাচ্ছ না, তুমি টাকাটা সঞ্চয় করতে চাচ্ছ, এই তো, ব্যবসা বাণিজ্য করার জন্য বা ভবিষ্যতের জন্য, তাই না? ঠিক আছে সোনিয়া, আমি এবার ঠিক করলাম তোর বিয়ে রাহুলের সঙ্গে না, সাগরের সাথেই হবে। মা তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? এই সামান্য একটা রিক্সা চালককে আমি বিয়ে করব? তুমি কি এসব কথা বলে আমাকে অপমান করছো? সোনিয়া চুপ করো, তুমি চুপ করো, একদম কথা বলবে না এখানে। আচ্ছা আপনি আমাকে কেন রিজেক্ট করলেন? আচ্ছা আমাকে রিজেক্ট করলেন, আমি এটা মানলাম, কিন্তু আপনার মেয়েকে একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতে চাচ্ছেন কেন? আপনার রিক্সাওয়ালা আপনার মেয়েকে কি দিবে? একটা রিক্সাওয়ালার মধ্যে কি এমন আছে যে আপনার মেয়েকে আপনি তার সাথে বিয়ে দিতে চাচ্ছেন? শোনো রাহুল, আমি আমার মেয়ের যোগ্য পাত্র হিসাবে সাগরকেই বাছাই করলাম, আর তুমি যতই বড় হও না কেন, তার আগে মানুষ হওয়া প্রয়োজন। সেই মানুষটা তোমার মধ্যে আমি দেখছি না, সেই মনুষ্যত্ব তোমার মধ্যে নেই, যা দেখেছি আমি সাগরের মধ্যে। মা আমি কিছুতে এই ছোট লোকের বাচ্চাটাকে বিয়ে করতে পারবো না, ও তো আমাদের মতো না। সোনিয়া, সময় তোমাকে সব শিখিয়ে দেবে, কে বড় কে ছোট, কে ভালো কে মন্দ। সোনিয়া, আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি ভেবে দেখো যে তুমি এখন কি করবে, এখানে আর থাকার মতো পরিবেশ নাই। সাগর, তুমি কোথায় যাচ্ছ? বসো। জি বলেন। তুমি নিশ্চয়ই ভাবছো হঠাৎ করে আমি এই সিদ্ধান্ত কেন নিলাম। শোনো সাগর, যেদিন তোমার রিক্সার সাথে আমার গাড়ির ধাক্কা লেগেছিল, সেই দিনই তোমার কথাবার্তা শুনে আমার ভালো লেগেছিল, মনে হয়েছিল ছেলেটা ভালো, যে ছেলেটা নীতিবান। তারপর আমি তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি এবং তোমার ইন্টারভিউ নিয়েছি, সেই ইন্টারভিউতে তুমি পাশ করেছিলে, আর আজকে যে এলে এই ইন্টারভিউতেও তুমি পাশ করেছো। আর সব কিছু জেনে শুনে আমার মনে হলো আমার মেয়ের জন্য তুমিই পারফেক্ট। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। আর বিয়ের পর তোমাকে তো আমি ঘর জামাই রাখবো না, বসিয়ে বসিয়েও খাওয়াবো না,
তুমি একটা শিক্ষিত ছেলে, আমার কোম্পানিতে তোমাকে ম্যানেজারের চাকরিটা দিয়ে দিব, তারপর সব তুমি দেখে শুনে রাখবে, আর আমার মুক্তি। আগামীকাল তোমার মায়ের সাথে আমি এই বিয়ের ব্যাপারে আলাপ করতে যাব, বলে রেখো। আমি আপনার সব কথা বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু আপনার মেয়ে কি রাজি হইব আমার লগে বিয়ে করতে? এসব নিয়ে তুমি চিন্তা করো না, আমার মেয়েকে রাজি করার দায়িত্ব আমার। তুমি শুধু নিষ্ঠা আর সততা নিয়ে থাকো। উফ, অস্থির হয়ে গেলাম গরমে। ফ্যান ট্যান নাই নাকি? হ্যাঁ, আরে ফ্যান তো একটা আছে, চলতেছে। এ কি ফ্যান চলে না গরু গাড়ি? কিন্তু বাতাসই গায়ে লাগে না। আরে ওরা এই গরমে থাকে কি করে? ও এই তো, এই যে হাত পাখা, এখন এটাই আমার ভরসা। এই ফ্যানের চেয়ে এই পাখার বাতাস অনেক ভালো। আপনারা আপনারা আমাকে গ্রামে আইছেন কেন? আপনার ঘরে আমরা সাফ সাফ করে দিয়েছিলাম, আপনাকে বাড়িতে আর কাজ করুম না। কেন আইছেন? আরে একটু একটু থাম না, কেন থামো আমি? ওনারা কেন আইছে কেন? বুঝা নেই কি লেগেছেন আপনারা? বাবা, ওই আমরা অনেক খোঁজাখুঁজি কইরা তোমাদের এই গ্রামে আসছি। আমরা একটা ঝামেলায় পড়ে গেছি। কি কইলেন? আমার ঘরে খুঁজতে খুঁজতে আইছেন? কেন আইছেন? কেন আইছেন কোন? খুইলে কোন? আমরা আগে বসি, তারপর না হয় ঠান্ডা মাথায় কথা বলবো। আমরা কি ঝামেলায় পড়েছি সবটাই খুলে বলবো। এই চুপ করেন, এত বসা বসের কি আছে? এত বসা বসের কি আছে? কি কইতেছেন কোন? আরে আম্মাই তো বললো যে আমরা একটা ঝামেলায় পড়ছে, এই জন্য তো আমরা বাড়ি ঠাড়ি রেখে এখানে আসছি, তাই না আম্মা? মানে আমরা সবাই তোমাদের এখানে থাকতে চাই। আব্বা হ্যাঁ? সব নাকি আমাকে গ্রামে আইছে, আমাকে এই জায়গায় থাকবে, কোটি কোটি টাকার বাড়ি রাইখা আমাকে এই ভাঙ্গাচোরা গ্রামে নাকি থাকবে। আমার তো হাসি পাইতে। আশা আশা লাগবে না, খারাপ আমাকে বাড়তে আপনি থাকতে চান? ও সাগর, আমার তো মাথার উপর যে সব যাইতেছে, মানে বুঝলাম না আমাকে বাড়তে থাকতেছেন কেন আপনি? একটু খুললে গন্ধে কি হয়েছেটা কি? আসলে ক্ষমতা থাকলে সব কিছু থাকে, ক্ষমতা চলে গেলে সব জায়গা। আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আমনে ফেলায় থুয়া তোমাদের এখানে আসছি। তোমরাও তো একদিন গ্রাম থেকে আইসা কইছিলা তোমাদের ঢাকা শহরে থাকার জায়গা নাই, আমাদের একটু থাকার জায়গা দেন। দেই নাই? মনে আছে, আমাকে সব মনে আছে। আপনাকে বাড়িতে আমরা কামলার কাম করছি, চাকরের কাম করছি। আপনাদের যখন যেটা মন চাইছে সেই কাম করাইছেন। আমাকে জীবনটা তেনা তেনা করে ফেলছেন, তারপরও আমরা কোনো কথা কই নাই। আমাকে সবকিছু মনে আছে। আপনারা তো আপনাদের স্বার্থের জন্য সব করছেন। আমার ঘরে বসে বসে খাওয়াইছেন, তা তো করেন নাই। 2 বেলা খাওয়াইছেন, এমনও দিন গেছে 2 বেলা খাইতে পারি নাই। আমার উপর অত্যাচার হয়েছে, সহ্য করে ফেলছি। আর আপনি আমার কইতেছেন কি যে মনে নাই? মনে আছে তো, সবকিছু মনে আছে। আচ্ছা ভাই শোনেন, আপনারা যেভাবে আমাদের বাড়িতে ছিলেন আমরাও ওইভাবে আপনাদের বাড়িতেই থাকি, কিন্তু আমাদের আপনার জায়গাতে আপনারা ছাড়া আমাদের আর থাকা জায়গা দেওয়ার মতো আর কেউ নাই। তোমরাও আমাদের বাড়িতে যেভাবে চাকরে কাজ করছো, আমরাও ঠিক সেইভাবে তোমাদের বাড়িতে চাকরে কাজ করুম। রাইখা দাও আমাকে। কি কইলেন? আপনারা কামলার বাড়ির চাকরের কাম করবেন? হ্যাঁ বাবা, চাকরে কাজ করুম। তার মানে আপনারা কামলার বাড়ির চাকর? হ্যাঁ। ও সাগর, আমি তো কিছু বুঝতেছি না বাবা। আমাকে বাড়িতে কামলার কাম করবে, তুই কি কিছু বুঝতেছস কি কয়? আচ্ছা ঠিক আছে, মানে নিলাম আপনারা আমাকে বাড়িতে কামলার কাম করবেন, সমস্যা নাই। কিন্তু যে পোশাক আশাক পরে আছেন, এই পোশাক আশাক পরে যদি আমাকে বাড়িতে চাকরের কাম করেন, তাহলে তো গ্রামের লোকজন হাসাহাসি করব, নানান কথা কইব। এই সব পোশাক আশাক চলবো না। আমরা যেরকম পোশাক আশাক পরে আছি এইরকম পোশাক আশাক পরতে হবে, কয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি যেভাবে কইবা আমরা সেইভাবেই থাকুম, সেইভাবেই চলুম, সেইভাবেই কাপড় চোপড় পরুম। চলেন। এরপর থেকেই শুরু হয়ে গেল কামলার বাড়িতে চাকরের কাজ করা। তুই না বলছিলি এই বাড়িতে তোর কোন ছেলে থাকে বল, নইলে তোর আজকে আমি। দাঁড়ান দাঁড়ান, উনি আমার বাবা, উনি আমার বাবা। কি বলতেছো জামাই? এই ছোট লোকটা তোমার বাবা? উনি আমার বাবা, সম্মান দিয়ে কথা বলুন।
কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাবা কোটিপতি। হ্যাঁ বলছিলাম, আপনার মেয়েকে বিয়ে করার জন্য মিথ্যা কথা বলেছিলাম। আমি যদি বলতাম যে আমার বাবা গরিব, আপনি কি বিয়ে দিতেন আপনার মেয়ের সাথে? কখনোই দিতেন না। তাই তো একটু ইনে বিনে মিথ্যা কথা বলেছি আপনার মেয়েকে পাওয়ার জন্য, এই আর কি। তোমার সাথে এই বিষয়ে আমি পরে আলোচনা করছি। এই মেয়ে, তুই না বলেছিলি এই বাড়িতে তোর ভাই থাকে? বল কে সে? আমি ওর ভাই। কি বলছো ছোট জামাই? ও তোমার বোন হতে যাবে কেন? ওকে তো দেখতে একেবারে কাজের মেয়ের মতো। বোন আবার কিভাবে হয়? আমি যে মায়ের গর্ভে ছিলাম, ও সেই একই মায়ের গর্ভে ছিল, এভাবেই সে আমার বোন। ও, আমি তো পাগল হয়ে যাব। তাইলে কি শাশুড়ি আম্মা বাঘ লাগাতে খবর দিব? এই চুপ, একদম চুপ। আজকেই তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আজকের পর থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা কি করে হয় বলো তো মা? আমি আমার স্বামীর বিয়ে করাবো, আর আমি আমার স্বামীকে কোথাও যেতে দেবো না এই বাড়িতে। হ্যাঁ, আমি আমার জামাইকে কোথাও যেতে দেবো না, আর এটাই আমার শেষ কথা। আর শোনো মা, এই বাড়িতে যদি আমার স্বামীর কোনো জায়গা না হয়, তাহলে এই বাড়িতে আমারও কোনো থাকার দরকার। হ্যাঁ, আমারও জায়গার দরকার নেই, কারণ স্বামী ছাড়া মেয়েদের আপন কেউ হয় না। ম্যাডাম, আপনারা ওদের কথা মেনে নেন, কারণ আপনার তো দুইটা মেয়ে যদি চলে যায় আপনি তো একা হয়ে যাবেন। ওদের কথা মেনে নেন। না, কখনো না। আমি ওদেরকে এই বাড়িতে রাখবো না। ওরা চলে যাবে মানে চলে যাবে। তাহলে আর কি করার মা? আমিও তো তোমারই মেয়ে, তোমার মতোই এক রোখা। আমারও একটাই কথা, আমার স্বামী যদি এই বাড়িতে না থাকে, তাহলে এই বাড়িতে আমিও থাকবো। আমিও। ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করেন। আমি জানি আপনি আপনার দুই মেয়ে ছাড়া থাকতে পারবেন না। ঠিক আছে, আমি আমার মেয়ে আর মেয়ের জামাইদের মেনে নেব, কিন্তু এই ফকির আর এই ফকিরনি, এই দুইটাকে আমি মেনে নেব না। ওদের চলে যেতে বল। আমার শ্রদ্ধেয় শাশুড়ি আম্মা, এটা বললে তো হবে না। এখন থেকে আমার বাবা আমার সাথেই থাকবে। হ্যাঁ, আমার বোনও যদি এখানে না থাকে, আমিও এই বাড়িতে থাকবো না। শোনো, এইটা আমি কখনোই মেনে নেব না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি মানে নিতে না চান, আমাদের কোনো সমস্যা নাই। যে বাড়িতে আমার বাবার কোনো ঠাঁই নাই, স্থান নাই, সেই বাড়িতে আমি থাকতে পারবো না। চলো। আমিও থাকবো না, আমি চললাম। মা, আমরা চলে যাচ্ছি। থাকো তুমি তোমার বড় লোক কি অহংকার নিয়ে। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। চলো। দাঁড়া 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 বলছি। আমি সব মেনে নিলাম। যা, ওদের নিয়ে ঘরে যা। চলো সবাই। শাশুড়ি আম্মা, ও শাশুড়ি আম্মা। কি কিসে? না মানে বলতেছিলাম, এখন থেকে দরজাল শাশুড়ির সংসারটা আর একটু জমবো না। আমাদের তো সাপোর্টিং লোক বাইরে গেছে, অনেক সাপোর্টের লোক, অনেক লোকজন না। আমি কি ভুল করছি নাকি? এই, তুমি কি আমার সাথে ফাইজলামি করো? দুলা ভাই, শাশুড়ি হলো মায়ের মতো, উনি যতই দরজাল হোক, ওনাকে এভাবে বলা উচিত হয়নি। এই, খুব হয়েছে, যা ঘরে যা, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। হ্যাঁ শুনুন, অ্যাকাউন্টে 2 লাখ টাকা ঢুকিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, খুব আর্জেন্ট। মা, তুমি কাজটা একদম ঠিক করো নাই। কোন কাজটা সাগর? এই যে সোনিয়ার মতের বিরুদ্ধে আমাদের বিয়ে দিয়েছো। দেখো সাগর, কোনো বাপ মাই চায় না তার মেয়েটা অপাত্রে যাক। আমিও সেভাবেই চিন্তা করেছি। তোমাকে আমার ভালো মনে হয়েছে, সুপাত্র মনে হয়েছে, আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়েছি। আর শোনো, আমি মানুষ চিনতে ভুল করি না। সোনিয়া এখন প্রথম তোমাকে অপছন্দ করছে, কিন্তু যখন সময় পার হয়ে যাবে তখন ঠিকই তোমাকে পছন্দ করা শুরু করবে। আচ্ছা সাগর, তুমি আমার মেয়ে সোনিয়ার মন জয় করতে পারবে না? হ্যাঁ 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 মা, আমি অবশ্যই পারবো, আমি চেষ্টা করব। ভালো। এখন সোনিয়া কোথায়? মা, তোমার এই কাজকর্ম দেখে আমার মাথায় আগুন ধরে গেছে। আজকে আমার এই দিনটাও দেখতে হলো, একজন রিকশাওয়ালার সাথে আমার সংসার করতে হচ্ছে। সোনিয়া, তুমি সম্মান দিয়ে কথা বলো, ও তোমার স্বামী।
শোনো মা, তোমার কথায় বাধ্য হয়ে ওকে আমি বিয়ে করছি। আমার কোনো ইচ্ছা ছিল না এরকম রিক্সাওয়ালা ছোট লোককে বিয়ে করতে। এখন আমরা যেহেতু বিয়েই করে ফেলেছি, আমাদের স্বামী স্ত্রীর কথা তুমি এর মধ্যে না গলায় না তো, আমাদেরটা আমাদেরকে বুঝতে দাও। আহা সোনিয়া, বেশি কথা না বলে যা খাবারের ব্যবস্থা কর, আমারও ক্ষুধা লাগছে, খাবো। হ্যাঁ মা, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমি করেছি। ওর জন্য তো আমি স্পেশাল খাবার রেখেছি, বাসি পান্তা ভাত, ওইগুলো আমি রেখে দিয়েছি, যে খেয়ে নিলেই হয়। খবরদার আজে বাজে কথা বলবি না। মা, এই যে সাগর রিক্সাওয়ালা কামলা, ও থাকতে আমাদের বাড়ির ভাতগুলো কেন নষ্ট হবে তুমি আমাকে বলো তো? তাছাড়া ও তো এরকম বাসি পান্তা ভাত খেয়েই অভ্যস্ত, এখন যদি খায় তাহলে সমস্যা কোথায়? তাছাড়া এখন যদি হঠাৎ করে বড়লোক হয়ে, মানে বড়লোক মেয়েকে বিয়ে করে ওই বড়লোকই খাবার খায়, পেটে সমস্যা হবে না? বদ হজম হবে তো। তার থেকে ভালো ওই পান্তা ভাতই খা। আসলে কুকুরের পেটে তো আর ঘি হজম হয় না। সোনিয়া, তুই যাকে ছোট লোক রিক্সাওয়ালা বলছিস, ওর কাছ থেকে তোর অনেক কিছু শেখা উচিত, বিশেষ করে ভদ্রতা। তুই অভদ্র মেয়ে হয়েছিস, ভদ্রতা শিখিসনি। মা প্লিজ তুমি রাগ করো না, মাথাটা ঠান্ডা করো। মা, এই রিক্সাওয়ালা ছোট লোকের বাচ্চাটা আমার থেকে বড় হয়ে গেল তোমার কাছে? আমি ওর মতো ছোট লোকের বাচ্চার সাথে এক টেবিলে বসে কখনোই খাবো না। আমার তোর সাথে বসে কথা বলতে ঘৃণা লাগছে। বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না। মা তুমি বাদ দাও না এসব কথা, এখন তো খাবার সময় হয়ে গেছে। না বাবা, তুমি কেন পান্তা একা খাবে? তোমার সাথে আজকে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পানি পান্তা খাবো। আমার ছোটবেলায় এটা খুব খেতে ভালো লাগতো। মা, তুমি আমার শ্বশুর বাড়িতে? তুমি আমার শ্বশুর বাড়ি কেমনে চিনলা, কেমনে আইলা? শোন, এখনকার যে সময় আর এখনকার যে যুগ, এই যুগে কারো বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, তোর এই ফকিন্নি মার্কার শ্বশুর বাড়ি, এখানে এসে জিজ্ঞেস করলাম আর একজন মানুষ খুব সহজেই বলে দিল এই গ্রামে একটাই ফকিন্নি বাড়ি আছে, সেটা আপনার মেয়ের শ্বশুর বাড়ি। আচ্ছা, তুই এভাবে এই হাঁড়ি পাতিল ছুঁড়ে ফেলছিস কেন? আর তোর এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে তুই একটা বুয়া। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, আমি এই বাড়ি সহ তোর একটা ছবি তুলে নেই, আমি ফেসবুকে পোস্ট করে দিব। মা, তুমি আমার কাজের বুয়ার মতো দেখতে দেখা যাইতেছে, দেখা মজা নিতেছো, এর জন্য এই কথা কইতেছো না? বাড়ি ঘরের অবস্থা কি? ছি 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 ছি, এখানে কি মানুষজন থাকে? এ তো গরু ছাগল থাকার উপযুক্ত না। তোরা থাকিস কি করে? হ্যাঁ মা, তোমার পায়ের জুতাটা খুইলা আমার ইচ্ছা মতো মারো। আমার কপালটা তো খারাপ, আমার কপালটাই পোড়া। সেদিন তোমাকে কথা না শুই না ওরে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। যে ভুল করছি, ভুলের মাসুল আমার এখন দিতে হইতাছে। এটা শাস্তি তো আমার পাওয়ারই ছিল। কাউরে কিছু না জানিয়ে ফট করে একটা কামলাকে বিয়ে করলি, বিয়ে করে এখানে এলি, কি বললি তোকে রাজপ্রাসাদে রাখবে। এইটাই কি তোর সেই রাজপ্রাসাদ? হ, এই যে রাজপ্রাসাদ, এই জায়গায় চাউল আনতে গেলে তরকারি থাকে না, তরকারি আনতে গেলে নুন থাকে না, নুন আনতে গেলে চিনি থাকে না, খাওন দাওন কিচ্ছু করতে পারি না। এমন করে না খেয়ে কি থাকুন যায়? এই কামলাটারে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। একমাত্র আমি জানি আর আমার আল্লাহই জানে আমি কি একটা অবস্থার মধ্যে আছি। মা, ওই যে দড়িটা দেখতেছো না, দড়িটা নিয়ে এই গাছটা আছে না, গাছের লগে আমার বাইধা পিটাও, তাইলে আমার একটু শাস্তি হোক, তাইলে আমি একটু শান্তি পাবো। আমি তোকে 1000 বার বলেছি যে এখানে তুই বিয়ে করিস না। তুই কি করলি? ও গাইয়া ভূতটার সাথে হাত ধরে এখানে চলে এলি। এখন বোঝ, এভাবেই থাকবি গরু ছাগলের মতো। হ মা, অহন আমি হারে হারে টের পাইতাছি। সেই দিন যদি তোমাকে কথা শুনতাম, আমার আর এই দিনটা দেখন লাগতো না। কেন যে আজকালকাল পোলা পাই মা বাবার কথা শোনে না। এই যে দেখো, আমার পুরা কপাল পুইরা গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তুই যখন তোর ভুলটা বুঝতে পারলি, তোকে আর আমি এখানে রেখে যাব না। আমি তোকে আজকে নিয়েই যাব, যে করেই হোক। হ মা, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। এই বাড়িতে আমি যে কেমনে আছি একমাত্র আমি জানি আর আমার উপর আল্লাহ জানে। আচ্ছা তুমি কত, এই বাড়িতে কি আমি থাকতে পারবো? থাকা যায় এরকম একটা বাড়িতে?
তাও আমি মনে বুঝাই নিছিলাম যে আমি কষ্ট কইরা হইলেও এই বাড়িতে থাকবো। মায়া মানুষের বিয়া কয়বার হয়, কিন্তু এখন আমি আর ধৈর্য ধরতে পারতাছি না। কি বাড়িতে তোকে তো একাই দেখছি, ওই গরিব ফকিরনি কামলা ওরা কোথায়? মাগো, অগ কথা আর কইও না, অগ কথা শুনলে আমার পায়ের রক্ত মাথায় উঠা যায়। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না, এই সংসার আমি করতে চাই না। মা, তুমি আমারে তোমার সাথে নিয়ে যাও। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। এই খবরদার খবরদার খবরদার, আমার কাছে আসবে না। ওই তোমার ওই নোংরা হাতে আমার পা ছবে না, দূরে থাকো দূরে থাকো। আম্মা আপনি কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে? এতক্ষণ তো ভালোই ছিলাম, তোমাকে দেখে এখন আর ভালো নেই। গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে। এই কামলা, আমি হলাম একটা কোটিপতি, আর এই মেয়েটা হচ্ছে সেই কোটিপতির মেয়ে। আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে কোথায় নিয়ে এসেছিস? একটা নরকে। এই তোর পোশাক আশাক দেখেছিস? তোর তো না হয় ঠিক আছে তুই কামলা, আর আমার মেয়ের পোশাক আশাক, উফ, আমার বাড়ির বুয়ারাও এর চেয়ে ভালো কাপড় চোপড় পরে, ও তো বুয়ার চেয়েও পুরনো কাপড় পরছে। কি বানায় রাখছে আমার মেয়েটাকে, ছে! আম্মা আমি তো গরিব মানুষ, আমি খেতে খাবারে কাজকর্ম করে খাই। হ, কি এমন কাম করে? ঘরে ঠিকমতো বাজার করতে পারে না, এক বস্তা চাল কেনার মুরত নাই, এবার বড় বড় কথা কয়। কামলার ঘরে কামরা, ছোট লোক। এই আমার মায়েরে দেখছোস? মায়ের পোশাক আশাক দেখছোস? এই দেখ সানগ্লাস পরা। এরকম জীবন না আমারও ছিল, একমাত্র তোরে বিয়া কইরা ওর জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। তোকে আমি 1000 বার বলেছি, কিন্তু তুই আমার কথা শুনিসনি। শেষ পর্যন্ত এই কামলাটার সাথে পালিয়ে এসে বিয়ে করলি। শোন, একটা সুখবর আছে, তোর বোনকে বিয়ে দিয়ে দিয়েছি। হঠাৎ করে দেখতে এসেছিল, অনেক বড় ফ্যামিলি, ধনাঢ্য পরিবার, এজন্য আর দেরি করিনি। ও মা, কও কি তানিয়ারে বিয়ে দিয়ে দিছো? আরে হ্যাঁ হ্যাঁ, ছেলেটা কোটিপতি, সে অনেক সুখে আছে, গহনা গাটি স্বর্ণ অলংকার সব কিছু দিয়ে ওকে ভরিয়ে ফেলেছে। দেখছো মা, আমার ছোট বোনটার কপালে কোটিপতি জামাই জুটলো, আর আমার কপালে এরকম একটা কামলা। আমার তো কপালটাই খারাপ যে এরকম একটা কামলারে বিয়ে করছি। আজকে এই কামলারে যদি আমি বিয়ে না করতাম, তাহলে আমার জামাই কোটিপতি হইতো, স্বর্ণ অলংকার দিয়ে আমারও ভরপুর থাকতো, ভালো ভালো শাড়ি পরতাম, ভালো পোশাক পরে ঘুরতে পারতাম। দেখছো আমার কপালটা কেমনে পড়লো। ও ভালো কথা, আমি তো আগে চলে এসেছি। তোর ছোট বোন আর বোন জামাই ওরা আসতেছে, ওরা গাড়ি নিয়ে আসবে। এই শোন, তোর ছোট বোন জামাই আসলে তুই যেন বলিস না ও কামলা খাটে, বলবি ওদেরই জায়গা জমি, ও কামলাদের সাথে থাকে, তা না হলে কামলারা ঠিক মতো কাজ করে না। এটা যদি না বলিস আমার মান সম্মান থাকবে বল? আমি তো ছোট হয়ে যাব ওর কাছে। মা, অনেক হয়েছে, চলো ঘরে চলো, আসো। চল চল। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি একটু কথা বলতে চাইছিলাম আপনার সাথে। আপনারা কারা? হ্যাঁ, আইসাই বলতেছেন খারান ম্যাডাম, মগের মুলুক নাকি? হ্যাঁ, কিসের জন্য খারাপো? কেন আসছেন বলেন, কি বলবেন? আমরা এই শহরের লোক না, আমরা গ্রাম থেকে আইছি। ওই শহরের এক লোক আমাকে কাজের জন্য ডাকছিল, ফোন নাম্বার দিয়ে দিয়েছে। আওয়ার আগে ফোনে কথা হয়েছে, এখন আওয়ার পর দেখি আর ফোন বন্ধ। এত খুঁজেও পাইতেছে না, কথা নেই। মাইয়া পোলা লইয়া এটা সন্ধ্যা রাইতে কই যে জামু। সেটা আমাদেরকে কেন বলতেছে? আমাদেরকে বলে কোনো লাভ হবে না। আজব তো, চিনা নাই জানা নাই এখানে চলে আসছে কথা বলার জন্য। ম্যাডাম আমার কথাটা শুনেন, আপনারা যেই কামটা আমাকে করতে কইবেন আমরা সব কামে করব। আপনারা শুধু আমাকে একটু ওই কামের ব্যবস্থা করে দেন, চাকর বাকর যা দরকার ওইসব আমরাই চাকর, সমস্যা নাই। দেখো মা, ওদের কথায় না গলে যেও না। অপরিচিত লোক কখন কি করে বসবে, তখন সমস্যাতে আমরাই পড়বো। এই, এখানে কোনো কাজের দরকার নেই, আপনারা জানতো আমাদের কোনো কাজের লোক লাগবে না। আমনে গো বাড়িতে তো কামের লোক লাগে, আমি না হয় বুয়া হিসেবে সব কাজ করে দিব আমনে গো, তাও আমাকে একটু খাওয়ানোর জায়গা দেন। হ্যাঁ ম্যাডাম একটু দেখেন না, দয়া করেন ফিরিয়ে দিয়েন। আমার তুমি এসবই চিটার বাটপারের পাল্লায় পড়ো না তো। ঢাকা শহরে এরকম নিয়মিত এরকম ঘটনা ঘটতেছে। এসে বলে যে আমার ব্যাগ চুরি হয়ে গেছে, আমরা গ্রাম থেকে আসছি, আমাদের কোনো কাজ নাই। পরে যখন ঘরে জায়গা দেয় সবকিছু চুরি করে নিয়ে ভেঙে যায়। হ্যাঁ মা, ভাই কিন্তু একদম ঠিক কথাই বলছে। না না না, আমরা কেউ বাটপা সিটার না, গ্রামের সহজ সরল মানুষ। আব্বা কও না, তুমি কও। কইছিলাম মানুষের কথায় আমরা ঢাকায় আইছি,
আমরা এই বাটপাড়ি এসব বুঝিও না, জানিও না, সরল সোজা মানুষ। আমরা গায়ে হানোর রত আছে, আপনাকে বাড়িতে তো দারোয়ান লাগে, বাজারঘাট করার লোক লাগে, রান্না বাড়া করার লাগে বুয়া লাগে। দয়া করে আমাকে ফিরে দিয়ে না, খুব বিপদে আমাকে। না না মা, আহা, থাম 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 তোরা, আমি দেখতেছি ব্যাপারটা। পরে ঝামেলা হলে আমাদের কিছু বলবো না। না, তা কিছু বলবো না। শোন, বয়স হয়েছে আমার, মানুষ দেখলে চিনতে পারি কে চোর কে বাটপার। তো ওনাদেরকে দেখে মনে হলো না যে ওনারা বাটপার, গ্রাম থেকে এসেছে। একটা কথা ভালো করে মনে রাখবেন, এই বাড়ি থেকে যদি একটা সুতাও চুরি হয়, আমি কিন্তু পুলিশকে ফোন করতে 1 মিনিটও দেরি করব না। 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে জেলে পাঠিয়ে দেব। না ম্যাডাম, আমরা ওরকম মানুষ না, আমরা গ্রামের সহজ সরল সাধারণ সাদা সিধা মানুষ, এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, দেখি, চলুন। আচ্ছা চল। এভাবে ব্যাগল কই কেউ শুনতে পায় না? এই যে ডাকতেছি, কই গেল চাকরেরা? ম্যাডাম ডাকছেন আপনি? হ্যাঁ ডাকছি, গলা ফাটায় ডাকতেছি, তারপরে এসে বলে ম্যাডাম ডাকছেন। আপনার ছেলে মেয়েরা কই? ওরা তো কাজ করতেছে। কাজ করতেছে না বৈশা রয়েছে? না না না, সবাই কাজ করতেছে। আমি ওই বাড়ির আশেপাশের ঝুল টুল গুলো পরিষ্কার করছি। আমার মাথাটা অনেক ব্যথা করতেছে, মেজাজটাও খারাপ আছে। সুন্দর করে চিনি বেশি দিয়ে, কড়া করে দুধ কম দিয়ে চা বানায় নিয়ে যা। কি ব্যাপার মা, কি হলো? খাবার রেখে এভাবে উঠে দাঁড়ালে খাবে না তুমি? আমি এই ফকিন্নিদের সাথে এক টেবিলে বসে খাবো না। মা, একটা কাজ করেন, আপনি পরে খান, আমরা খেয়ে নিই, ঠিক আছে? কি বললে? কি বললে তুমি? আমার বাড়ি, আমার খাবার, আর তুমি আমাকে বলছো পরে খেতে? হ্যাঁ, আপনার তো আমাদের সাথে বসে খেতে সমস্যা আছে, আমাদের তো নেই। সেই জন্য আপনাকে বললাম, আপনি যদি পরে খান আমাদের তো কোনো সমস্যা নেই। দুলাভাই তো ঠিকই বলছে মা। এই চুপ কর ফকিন্নির বাচ্চা, তোরা এই টেবিলের সামনে থেকে যা, আমার খাবার শেষ হলে তারপরে তোরা আসবি। রুমে অনেক হয়েছে, অনেক হয়েছে, এত বড় অপমান আমি আর সহ্য করতে পারতেছি না। আমরা আর এই বাড়িতে থাকবো না, আমরা চলে যাবো। হ্যাঁ মৌসুমী, এই অপমান মেনে নেওয়ার মতো না, তাহলে আমরা চলেই যাই। মা, তুমি তো একটু পরে খেলেও পারতে নাকি? হ্যাঁ, এসব কিছু আর ভালো লাগে না, থাকো তুমি। তোমার এই রাজপ্রাসাদ আমাদের লাগবে না। একদম। এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, কোথাও যাবি না তোরা। ঠিক আছে, তোরা খা, খাওয়ার পরে আমাকে ডাকিস, আমি পরেই খেয়ে নেবো। ঠিক আছে, আপনারা সবাই বসে পড়ুন। আর বাবা, আপনি প্লিজ কিছু মনে করবেন না, আমার মা একটু এমনই, একটু বদমেজাজি টাইপের, ওইটা কোনো বিষয় না। আপনি বসুন, আমরা একসাথে খাই। আর বোন, তুমিও কিছু মনে করো না। না, কি যে বলেন, কিছু মনে করার কি আছে? ওফ, এমন একটা বাড়িতে এসেছি, ও মা, ঢুকতে গেলে মাথায় বাড়ি খাই, ভিতরে গেলাম গরম, একটা ছোট্ট ফ্যান আছে চলে, কিন্তু গরম বাতাস, পাগল হয়ে যাব, মেজাজটাই গরম হয়ে গেল। এখানে তাও অনেকটা ভালো, ভাগ্যিস হাত পাখাটা ছিল, নইলে তো গরমে মরেই যেতাম। ও মা, আম্মা, হ্যাঁ আম্মা বলো। আপনি যে এখনো এই বাড়িতে কিভাবে আছেন আমার এটা মাথায় আসতেছে না। কি পরিমাণ ঘরের মধ্যে দুর্গন্ধ, আমার তো বমি চলে আসতেছে। কখন যে আমি মাথা ঘুরে পড়ে যাব এটাই আমি বুঝতেছি না। ঠিকই তো মা, আপু এই ঘরে কিভাবে থাকে আমার তো ভাবতেই অবাক লাগে। তুমি তাড়াতাড়ি চলো মা এখান থেকে। আরে রাগ করে চলে গেলে হবে না তো, এত সহজে তো আমি যাব না। 1000 টাকা দিয়েছি, হ্যাঁ, বাজার করতে। বাজার থেকে কি আনে না আনে দেখবো না, আর সেটা রান্না বান্না হবে, খাবো, তারপরে যাব। আম্মা, তার মানে আপনি এখন খাওয়ার জন্য বসে আছেন? আরে ঈদের যে পরিমাণ নোংরা পরিবেশ, এই বাড়িতে খাওয়া তো দূরের কথা, থাকাও তো কষ্টের ব্যাপার। আহা বাবা, বোঝো না কেন? যখন যেখানে যাবে তাল মিলিয়ে চলবে, একটু তো কষ্ট সহ্য করতেই হবে। আর আমরা যখন আমাদের মেয়েকে চিরদিনের জন্য এখান থেকে নিয়ে যেতে এসেছি, তাহলে একটু কষ্ট সহ্য করতে হবে না? কি যে বলো না তোমরা।
তার মানে কি আপুরে চিরদিনের জন্য এখান থেকে নিয়ে যাব মা? তবে কি বলিস, আমি কি এখানে ঘোড়ার ঘাস কাটতে আসছি? হ্যাঁ, ঠিক আছে আম্মা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন, কিন্তু এই বাড়িতে থাকার মতো কিন্তু একদমই পরিবেশ না। যত তাড়াতাড়ি পারেন চল। তোরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখ আমি কি করি। কি ব্যাপার, এক কাপ চা আনতে এত সময় লাগে? কি ব্যাপার, রান্নাঘরে যে ঘুমায় গেল নাকি? কই চা, কই? আর ম্যাডাম, এই আপনার ডাকাডাকিতে পিরিচ আনতে বলে গেছি। চা তো আনেন নাই, মনে হয় যেন বিরিয়ানি রান্না করে নিয়ে আসতেন। এত সময় লাগে এক কাপ চা বানাইতে? দেখি কেমন চা বানাইছস। এটা চা হয়েছে? হ্যাঁ, এটা কিসের চা? চিনির জায়গায় লবণ দিয়ে নিয়ে এসস। আমি কি চিনি দিতে বলছিলাম না লবণ দিতে বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, এটা চা হয়েছে? এই চা খাওয়া যায়? চা বানানো শিখা নাই বলে ম্যাডাম চা বানাই নিয়ে আসি। শিখো নাই তো কাজ করতে আসছিস কেন ঢাকা শহরে? ম্যাডাম আসলে হয়েছে কি, চিনির ডিব্বা লবণের ডিব্বা একই পাশাপাশি দুটোই সাদা। আমি তো মালুম করতে পারি না। দেখেন আমি নিয়ে আসি। যা খুঁজে আবার বানাই নিয়ে। আচ্ছা, দিল মিজাজটা গরম করে, চিনির জায়গায় লবণ দিয়ে নিয়েছে। বাবা বাবা, এই ফকিরের বাচ্চা ফকির, তো সাহস কি করে হয় আমার বিছানায় বসে বসে ঘুমানোর? আমার ছেলে আমার এখানে বসতে বলছে। তোর ছেলে বললো আর তুই চলে আসলি? এই তুই জানিস না এই বাড়ির মালিক আমি? খাইতে দিলে বসতে চাস, বসতে দিলে শুতে চাস। তোর সাহস কত ফকির নির্বাচ। আপনার এত বড় সাহস, আমার চোখের সামনে আমার বাবার গায়ে হাত তুলছেন? এই ফকির বাচ্চার সাহস কি করে হয় আমার রুমে ঢোকার? রুমি, অনেক হয়েছে, অনেক হয়েছে, আমি আর পারছি না। এই একটা ডাইনি দজ্জাল মহিলার সাথে আমি থাকতে পারছি না। আমি যে তোমাকে বিয়ে করেছি না, এখন মনে হচ্ছে সব থেকে বড় ভুলটা করেছি। আমি আর ঘর সংসার করতে পারবো না। যেখানে আমার বাবাকে সম্মান করতে পারে না সেখানে আমি থাকতে পারবো না। তুমি আমার সাথে এমন কেন করছো? এখানে আমার কি দোষ বলো তো? আমি কি করেছি? তোমার দোষ একটাই, ওই দজ্জাল মহিলা তুমি সন্তান, আর তোমাকে আমি বিয়ে করেছি, আর এর জন্য আমাদের সংসারটা ভাঙবে। মা তোমার কারণে যদি আমার সংসারটা নষ্ট হয় না, তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। এসব তুই কি বলছিস? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। বাবা চলো আসো। থাক থাক, তোমার বাবাকে আর এই রুম থেকে যেতে হবে না। তোমার বাবা এখানে ঘুমাক, আমি বরঞ্চ গেস্ট রুমে যেয়ে ঘুমাই। বাবা, সোনিয়া, কোথায় গেলি? এখানে আয়। কি হয়েছে মা? এভাবে ডাকছো কেন? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? আজকে চোরের একদিন কি আমার একদিন। আমি আলমারিতে টাকা রেখেছিলাম, সেই টাকা তো এখন দেখছি না। বলো কি? মানে তোমার আলমারি থেকে টাকা নিয়ে গেছে, চুরি করেছে? এত বড় সাহস কার? আরে সেটাই তো বুঝতে পারছি না। আমার রুমে তো কাজের লোকদের যাওয়া নিষেধ, কিন্তু আমার আলমারি থেকে টাকাটা নিল কে? আর তাছাড়া ওদের মধ্যে যদি কেউ চুরিও করতো তাহলে তো বাড়ি ছেড়ে পালাতো, কেউ তো পালায়নি। এতগুলো টাকা আলমারি থেকে কোথায় যাবে আমি তো সেটাই বুঝতে পারছি না। টাকাগুলো কে নিল, কোথায় গেল? মা আমি বুঝতে পেরেছি, তোমার আলমারি থেকে টাকাটা কে নিয়েছে। আচ্ছা মা, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে প্রুভ করে দিচ্ছি টাকাটা কে নিয়েছে। আরে কি কি ব্যাপার, তুমি আমার ব্যাগটা এভাবে চোরের মতো চেক করছো কেন? আরে সোনিয়া, কি করছিস? ওর ব্যাগ কেন চেক করতেছিস? এই কি পাগল হয়ে গেলি নাকি? এবার চোরকে হাতে নাতে ধরার জন্যই ব্যাগটা নিয়ে আসলাম। আরে এসব তুই কি বলছিস? হাতে নাতে চোর ধরা মানে? হ্যাঁ, তুই তো সব উল্টাপাল্টা কথা বলছিস। আমি গরিব মানুষ দেখে আমাকে এইভাবে অপমান অপদস্থ করা কিন্তু ঠিক না। আমি গরিব হতে পারি, এটা ঠিক কথা, কিন্তু আমি তো চোর না। হ্যাঁ, একদম চুপ থাক। শোন সোনিয়া, জামাই চোর হতে পারে না। ব্যাগটা ভালোভাবে চেক করলেই না বোঝা যাবে যে কে সাধু আর কে চোর। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা চেক করার দরকার তো। ঠিক আছে, তুমি খোলো, দেখো দেখো। মা ব্যাগটা চেক করো তো।
কারণ এর মধ্যেই টাকাটা আছে। খোলো, খোলো দেখি। দেখেছো, আমি তোমাকে বলেছি না টাকাটা এই চুরি করেছে। দেখো তোমার টাকাগুলো আলমারি থেকে এই সরিয়েছে। না মানে আমি মা দেখেছো তুমি, তোমাকে আমি বলেছিলাম না যে এই ছেলেটা ভালো না, একটা ছোট লোক রিকশাওয়ালা, টাকার লোভ তো সামলাইতে পারলো না, তোমার আলমারি থেকে টাকা চুরি করলো। এবার এবার তুমি কি বলবে? আমি সত্যি করে বলছি, আমি একদম সত্যি করে বলছি। এই ব্যাগের টাকাগুলো কিভাবে আসলে আমি জানি না, আমি সত্যি জানি না। এই চুপ থাক তুই। ধরা পড়ার পর না প্রত্যেকটা চোরে একই কথা বলে। মা তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি পুলিশকে কল দিচ্ছি, পুলিশ আসলে তারপর বুঝবে। সোনিয়া, পুলিশকে কল দেওয়ার কোনো দরকার নেই। কি বলো তুমি মা? পুলিশকে কল দেব না মানে? হাতে নাতে চোর ধরেছি, এখন কি এভাবেই ছেড়ে দিব? এতে ওর তো সাহস বেড়ে যাবে। আজকে 50,000 টাকা চুরি করেছে, আর কালকে এর থেকে বেশি অঙ্কের টাকা চুরি করবে, তখন তুমি কি করবে? ওয়েট ওয়েট সোনিয়া, তুই টাকার কথা কি করে জানলি? আমার তো 50,000 টাকা চুরি যায়নি। তুমি তো একটু আগে বললে যে 50,000 টাকা চুরি হয়েছে। তুই যখন আলমারির থেকে টাকা নিচ্ছিলি, নিয়ে সাগরের ব্যাগে দিয়েছিলি, আমি সব দেখেছি। আহা মা, তুমি তোমার মেয়েকে অবিশ্বাস করছো। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি কেন ওই ছোট লোকের বাচ্চার ব্যাগে টাকা রাখবো? জামাইকে চোর প্রমাণ করে তুই বাড়ি থেকে বের করতে চাচ্ছিলি, তোর মিথ্যাতে আবার ধরা পড়ে গেল না? তারপরও তোকে আমি একটু বাজিয়ে দেখলাম যে তুই কি বলিস। আমি কখনোই বিশ্বাস করতাম না যে সাগর টাকাটা চুরি করেছে। সাগর বাবা, তুমি কিছুই করনি, আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে মাপ চাইছি। না 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 না, তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ মা? তুমি তো আমার মুরব্বী, তোমার কাছ থেকে অনেক কিছু আমার শেখার আছে, আমি মনে কিছু করিনি। মানুষ হয় কিভাবে সেটা তুই দেখে নে, শিখে নে। এরপর যদি তুই আমার সামনে কোনো খারাপ ব্যবহার করিস, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তুই ভেবেছিলি জামাইকে চোর বানাবি আমার চোখের সামনে, কিন্তু এটা সম্ভব নয়। যা, চলে যা। সাগর বাবাজি, তুমি ওর কথায় কিছু মনে করো না। ঠিক আছে। আম্মা, আম্মা কি হয়েছে? আম্মা আম্মা কি হয়েছে? ও জামাই, আর বলো না জামাই, খুদায় আমার পেট চো চো করতেছে। উফ, সে কখন আসছি দেখো, এক গ্লাস শরবত তো দূরের কথা, এক গ্লাস পানিও পেলাম না। এই তানিয়া, তোর ব্যাগে কোনো শুকনো খাবার আছে নাকি? দে না খাই। ও খুদায় জামাই, আমি কথা বলতে পারতেছি না। উফ। আমার না, ব্যাগে তো খাওয়ার মতো কিছুই নাই। আরে মা, আমি কত করে বলি ব্যাগে কিছু খাবার এনে রেখে দাও। তোমার জামাই যে কিপটা 5 টাকা অনেক হিসাব করে খরচ করে। আম্মা এখানে কিপটার কি হইলো? আরে টাকা পয়সা তো একটু হিসাব করে খরচ করব, তাই না? টাকা পয়সা যদি একটু হিসাব করে না খরচ করি তাহলে কি হয়? যদি একটু বুদ্ধি খাটাই টাকা পয়সা না খরচ করি, আজকে এত টাকা কি আমি মুখ দেখতে পারতাম? একটু বুদ্ধি করে টাকা পয়সা খরচ করি বলেই তো আজকে এত টাকা পয়সার মুখ দেখতে পাই। আচ্ছা হয়েছে হয়েছে, একটু শুকনা খাবার তোদের কাছে খেতে চেয়েছিলাম, তার জন্য এত কথা আমাকে শুনতে হলো। উফ, আর পারি না বাবা। মা কোনো কিছু খাইতে হইব না, রান্না বান্না সব কিছু শেষ, আমি গুছাই আইছি। চলো খাইতে যাইবা, হাত মুখ ধুইয়া খাইবা, আসো। তো রান্না শেষ? আমার রান্না বান্না সব কিছু শেষ, চলো খাইতে যাইবা, হাত মুখ ধুইয়া খাইতে হইব তো, উঠো। উফ, তোদের বাড়িতে আসার পর থেকে এক গ্লাস পানিও খাইনি। এই, তোর কাছে 10 টাকা ছিল না? একটা বিস্কিটের প্যাকেট তো এনে দিতে পারতি। মা তুমিও না কাদের কাছে কি বলো না, ওরা খাওয়াবে বিস্কুট, ওদের কাছে 10 টাকা হলে তো তেল কিনে নিয়ে রান্না করবে। আমাকে তো নুন আনতে পান্তা ফুরায়, আমাকে তো আর টাকা পয়সা নাই। তোর জামাইয়ের টাকা আছে, মায়ের অনেক টাকা আছে, যাই হোক যা আছে তা দিয়ে আমি রান্না করছি। চল খাইতে যাবি, আয়। আম্মা আপনারা খাইলে খান, আমি খাবো না। কেন ভাই, খাইবেন না কেন? কেন খেতে চাচ্ছে না তুই বুঝতে পারছিস না?
তোর বাড়ির ভিতরে তো ইঁদুর তেলাপোকা নিয়ে তোর বসবাস, ওইখানে যে দুর্গন্ধ ওইখানে আমি খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই চলো, আমি উঠানের মধ্যে পাটি বিছাইয়া সুন্দর মতো খাবারের আয়োজন করতেছি। তোমরা আসো, আমি যাই। আচ্ছা তুই যা, খাবার রেডি কর, সব দে, আমরা আসতেছি। হ্যাঁ হ্যাঁ যা। উফ, তুমি একটা সুন্দরী যুবতী নারী। আরে তুমি তো বুদ্ধিমতী, তুমি বুঝতেছো না কেন? ওই যে অবস্থানটা আছে না, তো রাস্তার পাশে, আর রাস্তার পাশে স্কুল করলে খুব তাড়াতাড়ি নাম ছড়াইবো। দেখেন ম্যাডাম, ওটা আমার বাপ মার কবর, ওটা আমি দিতে পারবো না। আহা, এটাই হলো দোষ সুন্দরী মেয়েদের। সুন্দরী মেয়েদের বুদ্ধি না হাঁটুর নিচে থাকে। এই যে 3টা শকুনের বাচ্চা দেখতেছো না, এই শকুনের বাচ্চা যদি আমি একটু কই তোমার উপর ঝাঁপায় পড়বো, তোমার এক সিরা খাইবো, এটাকে তুমি চাও? পারো না, অনেক দিনের ক্ষুধার। আমারে ভয় দেখায় লাভ নাই, আমি ভয় পাই না। তা বুঝছি, তোমার মরা বাপার উপর অনেক টান, তোমার যৌবনের প্রতি কোনো টান নাই। আর শোন, ওর একটু দানা খাওয়া, আরে দানা খাওয়াইয়া আর একটু সাঙ্গা কর। তোরা তো অনেক দিনে ক্ষুধার্ত, তাই না? জায়গা আমার আবার এত কথা কইতে ভালো লাগে না, আমি যাই। আর আমি যেত, ওই মাইয়ার শরীরে কিন্তু একটু হাত দিবি না, আমি তো ভয় দেখাইছি। আমার লাগবো সাইন, আমার লাগবো জমি, বুঝছস? কেমনে আদায় করবি করবি, যা ঝাপায়া পর। ব্যাগ ডাক না ম্যাডাম, দুইটা কথা কইতে চাই। কি কথা? কথা হয়েছে আমরা 3টা মানুষ, এই ভূতের মতো খাটি, এরপর আপনার বাড়ির কাম শেষ হয় না। আর আপনি যেসব আচার আচরণ করেন, হ্যাঁ মানুষের মধ্যে পড়ে না। এদিন আপনি কি করছেন? একটু ভুল হয়েছে না, নুনই দিছি, আপনি এই গরম চাগুলো আবার গায়ে বলতে পারছেন, আবার চা আপনার ফুটিয়ে ফসকা করে রয়েছে, দেখেন অবস্থাটা। আমরা আর এবারে কাজ করবো না, আমরা চলে যেতে চাই। কি বললি? কাজ করবি না মানে? এই জন্যই তোদের মতো গরিবদের ঠাই দিতে হয় না। সেদিন রাতে যখন ভ্যাগাবন্ডের মতো ঘুরতেছিলি, আমাদের দেন সব বাড়ি কাজ করব, তখন বলছিলি কিভাবে? হ্যাঁ, দয়া করে থাকতে দিছে দেখে মাথায় উঠে গেছস। তোমাকে আমি আগেই বলেছিলাম এসব ছোট লোকদেরকে বাড়িতে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। এখন দেখলে হুট করে চলে যাবে। আমাদের বাড়িতে কতগুলো কাজের লোক ছিল, সবাইকে না বলে দিলাম। এখন ওরা যদি এমন করে চলে যায়, আর এই সমস্ত কাজ কে দেখবে? আম্মা, এই জন্যই ছোট লোকদের ঘর তুলতেন। এরা তো আগে ঢাকা শহর কিচ্ছু চিনতো না, এখন আসার পর সবই চিনে গেছে। এখন আর ওদের ভাল লাগতেছে না, কারণ ওদের তো চোখ ফুটে গেছে। টাকা দেখতেছে না, টাকা অন্য জায়গায় পাত্তি পাচ্ছে, ভালো পাত্তি, এই জন্য ওরা চলে যাচ্ছে। আমার আব্বা যেটা কইছে সেটাই চূড়ান্ত। আমার আব্বার সাপ সাপ কথা, আমারও সাপ সাপ কথা। আমরা এই বাড়িতে কাম করুম না, আর এই বাড়িতে কাম করলে হাড্ডি কোনো কিছু তো আমি খুঁজে পাবো না। ভাই আমার কি মনে হচ্ছে জানিস, ব্যাগের মধ্যে টাকা পয়সা আরো অনেক কিছু নিয়েছে, যেন গ্রামের বাড়িতে যেয়ে সুখে শান্তিতে থাকতে পারে। না হলে হঠাৎ করে কেন বলবে যে আমরা চলে যাব? আস্তাগফিরুল্লাহ, এটা কি কথা কন? হ্যাঁ, ব্যাগের মধ্যে আছে মানে? দেখেন ম্যাডাম, আমরা গরিব হইতে পারি, কিন্তু চোর শাসন না। আপনি চেক করেন, কোনো অসুবিধা নাই। এ বাবা, এই ব্যাগ উঠা দিই, উপর উঠা। হ্যাঁ, তা তো দেখবোই আমরা। এই আচ্ছা আচ্ছা, আমি দেখে দিচ্ছি, আপনাকে সন্দেহ হচ্ছে চলে যাবে, কিন্তু ব্যাগটা দেখাই যাক। দেখেন, এই দেখেন, খোল, আর দিবি না, খবরদার। আপনার হাত দিয়ে দেখেন, দেখছেন কোনো কিছু আছে? এবার বিশ্বাস হয়েছে? আসলে তো ব্যাগে তো কিছু নাই। আর কথাও কইতে চাই না, এবার আমরা যাইতে চাই। আসসালামু আলাইকুম বলতে রইলে মাফ করিয়ে দিন। এ বাবা, আট ব্যাগ ল। তোমরা না থাকলে যে না আমার আর কাজকর্ম হবে না। হ্যাঁ, আমরা আর কাজকর্ম করে খাইতে পারি না। টাকা দিলে, ভাত দিলে কাজের মানুষের অভাব হয় না। ফুটানি করতো। আমার ওরা এমন একটা ভাব নিল যে এর আগে আমাদের বাড়ি কোনো কাজের লোক ছিল না। এত রাত্রে আবার কে ফোন করলো? অপরিচিত নাম্বার। হ্যালো, কে তুই? আমি তোর জম। জম? আমি তোরে কইলাম না, আমি তোর জম। অনেক মানুষ রে তুই ঠকাইছস, এখন তাইকা মৃত্যুর দিন গুনতে থাক। আমার মৃত্যু ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, তুই জানোস পুলিশ প্রশাসন সব আমার হাতের মুঠোয়। তাই নাকি? রাস্তার মধ্যে যখন তোরে আমি কুকুরের মতো মারুম,
তখন আমি দেখো তোর কোন পুলিশ তোর প্রশাসন ধরে বাঁচায়। এখন তাইকা মৃত্যুর দিন গুনতে থাক, বুঝলি? সাহস তো যদি সামনে আয়, সামনে এসে হাস, দেখি দেখি তুই আমার কি করতে পারিস। আসুন তো, আমি কি তোরে কইছি আমি আসুন না? যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসুন। আর তুই মনে রাখিস, যখন আমি আসুন না, আজরাইল আজরাইল তোর চোখের সামনে চলে আইব। তোরে কে বাসে আমি দেখো। এখন তাইকা কেন শুরু? আপনি আসলেই একটা ভালো খেলোয়াড়। আমার বোঝা শেষ। আমি বুঝতে পারছি এই বুড়া এই সব ইচ্ছা করে করছে। আমি আগেই বলছিলাম যে এই বাড়ির খাবার আমরা খাইতে পারবো না। যদি খাইতেই পারতাম, আমরা আসছি কখন? সেই সকালে। আর সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এক গ্লাস পানি পর্যন্ত জুটলো না। আসলে ছোট লোকদের নজর মন মানসিকতা সবসময় ছোটই থাকে, বড় হয় না, বুঝেছো মা? কি ব্যাপার, কি হয়েছে? আপনারা চিল্লাল্লা করতেছেন কেন? চিল্লাচিল্লি কেন করতেছে? চিল্লাচিল্লি করতেছে এই যে তোমার গুণধর বাপের কারণে। আমি রান্না করে সারতে না সারতে আইসা বলতেছে, বৌমা আমার তো ক্ষুধা লাগছে, আমারে খাওন দাও, আমি খামো। আমি সুন্দর মতো বুঝাইয়া কইলাম, আপনি যে রান্নাঘরের পাশে দাঁড়ান, আমার মা বোন জামাই খায় আনে, তারপর আপনার আমি খাওন দিব। মুখের কথা আমার মুখেই রয়ে গেল, কই যেন চলে গেল। এইদিকে কুকুর আইসা সবগুলা খাবার নষ্ট করে দিল, মুখ দিল। ও, এখন বুঝতে পেরেছি। তোর শ্বশুর আগে খাবার চেয়েছিল, তখন তো তুই দিস নে। এই জন্য আমরা যাতে সবাই না খেতে পারি, এই বুড়া শয়তান ইচ্ছা করে এসব করছে, কুত্তারে দিয়ে খাবার খাওয়া দিছে। না 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 না, আপনারা সবাই ভুল কইতেছেন। আমার কথাটা শুনেন, আমার আব্বা এমন কাম করতে পারে না। কোথাও একটা ভুল হয়েছে, হয়তো আব্বা শুনতে পারে না, এমন কিছু হইতে পারে। নিজের ঘোল কোনোদিন কেউ টক বলে না। মা, আমি এখানে আর 1 মিনিটও থাকবো না, তুমি থাকলে থাকো। আম্মা, আমি কিন্তু আগেই বলছি, এই বাড়িতে আসার পর থেকেই আমার মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করতেছে। আপনারা কি যাবেন? না গেলে আমি চলে যাব। হ্যাঁ হ্যাঁ জামাই, চলো চলো, আমরা রাস্তায় যেতে যেতে একটা হোটেল থেকে খেয়ে নেব। এই গরিব ছোট লোকদের বাড়িতে আর 1 মুহূর্ত নয়, চলো। মা, তোমাকে লগে আমারে নিয়ে যাও। এই বাড়িতে আমি আর 1 মুহূর্ত থাকতে চাই না। এত কষ্ট সহ্য করে, এত অন্যায় সহ্য করে আমি এই জায়গায় থাকতে পারবো না। তুমি আবারও নিয়ে যাও। তুমি এসব কি কথা কইতেছো? আমার এই সাইডে চলে যাবা মানে? আরে যাবি যখন দাঁড়াইছিস কেন? যা ঘরে যা, কাপড়ে ব্যাগ নিয়ে আয়, যা। চল। আম্মা, আমি তাহলে আমার ব্যাগটা নিয়ে আসি। যা, তাতে যাও, তাড়াতাড়ি আনো। আম্মা চলেন। চলো চলো জামাই। কি রে, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? চল। না মা, আমি তোমার সাথে যাইতে পারবো না। এসব কি বলছিস তুই? যা বলতেছি একদম ঠিক বলতেছি। আমি আমার সংসার ছেড়ে তোমার লগে যাবো না। আমি আমার সংসারে ফেরত যাবো। তুই ভেবে চিন্তে বলছিস? হ্যাঁ মা, আমি যা বলতেছি ভাইবা চিন্তেই বলতেছি। তাহলে তুইও শুনে রাখ, আজকে যদি তুই আমার সাথে না যাস, তাহলে ভবিষ্যতে আমার বাড়িতে যাবি না। আমার বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। মা, তোমার মেয়ের এসব নাটক আমার একদম ভালো লাগছে না, চলো তো। আম্মা, আপনি কারে কি বোঝাইতেছেন? কথায় আছে না যে কানারে পথ দেখাইতে নাই। কানারে যদি আপনি সঠিক পথটাই দেখান, কানা বলবে কি, ওরে ভুল পথটাই দেখানো হয়েছে। আপনার মেয়ের অবস্থাও ঠিক তেমনই হয়েছে। ও কোনটা সঠিক কোনটা বেটি ও কিচ্ছু বুঝতেছে না। ও তো অন্ধ হয়ে গেছে, ও তো কানা হয়ে গেছে। ওই কামলার প্রেমে ও অন্ধ হয়ে গেছে। ও বুঝতেছে না যে ওর লাইফটা একেবারে শেষ হয়ে যাবে ওই কামলার জন্য। ঠিক আছে, আমারও বোঝানো লাগবো না, আমি আমার সংসারে ফেরত যাবো। এই শোন জহির, তোমাকে যে দলিল করে নিয়ে আসতে বলেছিলাম,
সব দলিলপত্র ঠিক করে এনেছো তো? জি ম্যাডাম, সবকিছু ঠিক আছে, তারপর আপনি একবার চেক করেন। আরে না না, চেক করতে হবে না, তুমি আমার বিশ্বস্ত লোক, তুমি চেক করে নিয়েছো, আমাকে আর চেক করতে হবে না। দেখি কোথায় সিগনেচার করতে হবে আমাকে বলে দাও। এই যে ম্যাডাম, এইখানে। কলমটা দাও। হ্যাঁ, ও এই তো সাগর চলে এসেছো, বসো। নাও এই জায়গাটা একটু সই করে দাও। হ্যাঁ, হয়েছে, দাও। আচ্ছা সাগর, এই দলিলে যে সিগনেচার করতে বললাম, তুমি তো জিজ্ঞাসা করলে না কেন, কোথায়, এবং পড়েও তো দেখলে না। না মা, আমার জিজ্ঞাসা করার কোনো কিছু নাই। তুমি আমার মা, তুমি তো আমার ক্ষতি চাবা না, আমি জানি সেই বিশ্বাসটা আমার আছে। তোমার কথায় আমি খুব খুশি হলাম। আচ্ছা, তোমার সাথে পরিচয় করে দিচ্ছি। ও হলো জহির, আমাদের অফিসের, আর ও সাগর, আমার একমাত্র মেয়ের জামাই। শোনো জহির, কাল থেকে আমার মেয়ের জামাই অফিসে যাবে, ওকে কাজগুলো সুন্দর মতো সব বুঝিয়ে দেবে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি, আমি সবকিছু আপনাকে বুঝাই দেব। মা, আমি বাইরে যাচ্ছি, শপিং করব। আমার 1 লক্ষ টাকা লাগবে, আমাকে টাকাটা দাও। আরে 1 লাখ টাকা লাগবে মানে? দুদিন আগেই তো তোকে আমি টাকা দিলাম। হ্যাঁ, তুমি আমাকে টাকা দিয়েছো, সেটা তো শেষ হয়ে গেছে, এখন তো আমার টাকা লাগবে, তুমি আমাকে টাকা দাও। আশ্চর্য, তোর টাকা লাগবে, তুই জামাইয়ের কাছে চা, তুই আমার কাছে যাচ্ছিস কেন? মা, তুমি আমাকে কি বলছো? আমি ওর কাছে টাকা চাইবো? আমি ওর কাছে কেন টাকা চাইবো তুমি আমাকে বলো তো? ও আমাকে 1 লক্ষ টাকা দিতে পারবে? ওর ওরকম সামর্থ্য আছে? 1 লক্ষ টাকা কখনো নিজের চোখে দেখেছে? মা দেখো, কথা বলে না আমি আমার সময় নষ্ট করতে চাই না, তুমি আমাকে টাকাটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। শোন সোনিয়া, ইদানিং তুই অনেক টাকা পয়সা খরচ করছিস, আমি এরপরে আর তোকে 1টি টাকাও দেব না। যদি টাকা লাগে এরপর থেকে আমার কাছে না, তুই জামাইয়ের কাছে চাবি, তো যা যা প্রয়োজন সব জামাই মিট আপ করবে। কি বললে মা? আমি এই ছোট লোকের বাচ্চাটার কাছ থেকে টাকা চেয়ে নিব? ওকে আমার কৈফিয়ত দিতে হবে? কখনোই না, আমি দেব না, প্রয়োজন হলে আমি টাকাই নিব না, আমার টাকা লাগবে না। জয় নাও, এগুলো বুঝে নাও, যাও। আচ্ছা ম্যাডাম, আমি যাচ্ছি। হ্যাঁ, কাজগুলো এগিয়ে রাখো। মা শোনো, আমি কোনো ছোট লোক রিক্সাওয়ালার সাথে সংসার করতে পারবো না, ওর থেকে না রাহুল অনেক ভালো। সোনিয়া, তুই কিন্তু আমার মাথাটা খারাপ করিস না। কেন কেন তুই পাগলামি শুরু করেছিস? মা, আমি কোনো পাগলামি করছি না, পাগলামি তুমি করেছো। আর তুমি পাগলামি করে এই রিক্সাওয়ালার সাথে আমাকে বিয়ে দিয়েছো, আমাকে ব্ল্যাকমেল করেছো। দেখো মা, আমার জীবনটা তুমি এমনিতেই নষ্ট করে দিয়েছো, আমি আমার জীবনটা আর নষ্ট করতে পারবো না। দেখ সোনিয়া, আমি তোর ভালোর জন্য সবকিছু চিন্তা ভাবনা করে করেছি। সাগর খুব ভালো ছেলে, তোকে ওকে মেনে নিতে হবে। দেখো মা, আমি এই রিক্সাওয়ালার সাথে সংসার করতে পারবো না, আজকেই ওকে আমি ডিভোর্স দিব, আর আমি রাহুলকে বিয়ে করব। রাহুলকে বিয়ে করে সুখে শান্তিতে আমি সংসার করব। এই ছোট লোকের বাচ্চা, আজকের দিনে আমি তোকে ডিভোর্স দিব, আর ডিভোর্স পেপারে তুই সাইন করে সুন্দর মতো এই বাড়ি থেকে বের হয়ে যাবে। শোন সোনিয়া, রাহুল একটা বাজে ছেলে, আমার অর্থ সম্পদ দেখে তোকে প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছে। সাগর একটা ভালো ছেলে, তুই মানুষ চিনিস না কেন? মা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে এই ছোট লোকের বাচ্চাকে আমি ডিভোর্স দিব আর রাহুলকে বিয়ে করব, এটাই আমার শেষ সিদ্ধান্ত। অসম্ভব, আমি বেঁচে থাকতে তোকে আমি এত বড় ভুল কখনোই হতে দেব না। ঠিক আছে মা, তোমরা এই বাড়িতে থাকো, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, আমি আমার রাহুলের কাছে চলে যাচ্ছি। খবরদার, তুই আমার সামনে কখনো আর রাহুলের কথা আনবি না, আর আজে বাজে কথা বলবি না, জামাইকে সম্মান দিয়ে কথা বলবি। রাহুলের কথা আমার সামনে। এই খবরদার, আমার মাকে স্পর্শ করবি না, ছাড় আমার মায়ের হাত। আরে আমার কথাটা শুনো, এখন রাগারাগির সময় না, মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। মা, আমাকে হাসপাতালে।
ম্যাডাম ফোনটা তো বন্ধ বলতেছে, সে মনে হয় ভয় পাইছে। না না না, ও ভয় পায় নাই, ওর কণ্ঠে আমারে মেরে ফেলার ক্ষুধা শুনছি। তাহলে তো ম্যাডাম বিষয়টা অনেক জটিল। একটা কাজ করি, পুলিশের আশ্রয় নিই। এই, তোমরা হাসতেছো কেন? হ্যাঁ, আমার এত বড় একটা বিপদের দিন আর তোমরা হাসতেছো, তোমাদের লজ্জা লাগে না? হাসতেছি কি আর সাথে আপনার চেলার কাণ্ড দেখে হাসতেছি। আপনার চেলা করতেছে পুলিশের আশ্রয় নিতে হইব। আরে আপনি কেনা, আপনি রিনা খান, আপনি যদি পুলিশের আশ্রয় নেন ব্যাপারটা কেমন হয় কদ্দ? পুলিশ যদি এটা শোনে আপনার বাচ্চার পর থাকবো, ওই জন্য আসতেছি আর কি। তাহলে তাহলে এখন আমি কি করব? আমি কইতেছিলাম কি, আপনি কিছুটা দিন গা ঢাকা দিয়ে থাকেন, তাহলে কেউ আপনারা ধরতে পারবো না, বিষয়টা দেখবেন মিটবাট হয়ে গেছে। হ্যাঁ জামাই, ঠিক বলছো, কিন্তু আমি ঘরে থাকলে অফিসে কাজ করবে কে? কেডায় যাইব? আমরা দুইজন যাবো, আমরা তো দুই জামাই আছি, আপনার অফিসে দেখাশোনা করুন। না না জামাই, ওইসব অফিসের কাম টাম তোমরা বুঝবা না, তোমরা এসব পারবা না। আরে কেন পারুম না? এটা তো খুব সহজ কাজ। আপনি মানুষের কাছ থেকে জমি জায়গা কিনে নেন, আবার বিক্রি করে দেন। এই কাজটা আমরা পারুম না, এটা কোনো কথা হইলো? আমরা পারুম, কি কস? না না, আমি আমার নিজের অফিস নিজেই করব, এতে যা হবার হবে। না না, থাক ভাইজান, ওনারে আর কিছু বলার দরকার নেই। ভালোর জন্য বলছেন, উনি যদি নিজের ভালোটা না বুঝে তাহলে আমগো কি করার? আমি আর কি কমু? যে বোঝে না তারা তো শত বুঝে কোনো লাভ নাই। ধরো আম্মা অফিসে যাইতেছে, যাওয়ার পথে একজনে এত বড় একটা চাকু দিয়া আম্মার গলায় এক কূপ দিব, তখন কি হইব? আম্মা মরে যাইব। আর আম্মা যদি মরে যায়, আমার ঘরে তো সব দায়িত্ব নিতে হইব। সেটা 2 দিন আগে 2 দিন পরে, ঘটনা তো এই, আমরা তো সবকিছুর দায়িত্ব নিব, তাই না আম্মা? মা শোনো, ওরা যা বলছে তোমার ভালোর জন্যই কিন্তু বলছে। আমার কেন জানি ভয় লাগছে। সবার আগে তোমার জীবন, তারপর অফিস। তুমি এক কাজ করো, আজকে থেকে তুমি বাসায় থাকবে, আর তোমার অফিস সামলাবে তোমার 2 জামাই, কেমন? আরে আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি এসএসসি পাস। আপনি কি পাস? এই তো মেট্রিক ফেল করছে আর কি। মেট্রিক ফেল করছে? মা তুমি আর কোনো কথাই বলবে না। তোমার 2 জামাই যেহেতু বলেছে যে তারা তোমার অফিস সামলাবে, তুমি কোনো চিন্তাই করো না, ঠিক আছে? চলো তুমি রুমে চলো। উঠছো না কেন? চলো, এসো, আসো, এসো এসো এসো। আপনি মিথ্যা বলছেন। না 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 না। কেউ কোনো মিথ্যে কথা বলছে না। আমি দলিল করেছি সাগরের নামে। যদি তোমাকে কিছু করতেই হয়, সাগরের অনুমতি নিয়ে করতে হবে। না 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 না, আমি এই সয় সম্পত্তি কোনো কিছু চাই না, কারণ মানুষের টাকা পয়সা সয় সম্পত্তি বাইরে গেলে শত্রু বাইরে যায়। আমি চাই না যে আমার শত্রু বাড়ুক। আমার সয় সম্পত্তি টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই। রাহুল, আমি অনেকক্ষণ ধরে দেখছি তোমার ফোনটা বেজেই চলেছে আর তুমি বারবার কেটে দিচ্ছ। কে ফোন করছে? তোমার বুকে সাহস থাকলে ফোন ধরো, বলো কে ফোন করেছে। মানে তুমি মানে মানে করছো কেন? কি ব্যাপার? তুমি ফোনটা কেন রিসিভ করতেছো না? ফোনটা তুমি রিসিভ করো, রিসিভ করে লাউড স্পিকারে দাও। আমরা সবাই শুনতে চাই তুমি কত ভালো মনের মানুষ। ফোনটা রিসিভ করে স্পিকারে দাও, প্রমাণ করে দাও যে তোমার জীবনে আমি ছাড়া কেউ নাই। না মানে, না মানে করো, রিসিভ করো। কি হলো, দাও। না মানে 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 করছো কেন? এখানে মানে মানে করার তো কিছু হয়নি। মা যেটা বলেছে সেটা করো না। ফোনটা রিসিভ করো আর স্পিকারে রাখো। দাও দাও, স্পিকারে দাও। তোমার সাহস থাকলে দাও স্পিকারে। আপনি কেন আমাকে ফোন ধরতেছেন না? আজকে একটা মাস হয়ে গেল, ঠিক মতো বাজার সদাই নাই।
পোলাডারে নিয়ে আমি কত কষ্টের মধ্যে আছি, আপনি ফোন ধরেন না কেন? সেদিন না কইলেন যে কিস্তির টাকা পাঠাইবেন? কিস্তির 15-20 হাজার টাকা জমা গেছে, আমি এত টাকা কই থেকে দিমু? প্রতিদিন কিস্তির লোকজন বাড়িতে আইতেছে, আপনি কেন ফোন ধরেন না? এদিকে আজ 2 দিন ধরে পোলাডার গায়ে জ্বর, আমি এখন কি করবো সেটা কইয়া দেন। আপনার জ্বালা যন্ত্রণায় আমার মনে হইতেছে আমি বিষ খাই না, গলায় দড়ি দেই। কি এখন বুঝতে পেরেছিস যে ও কি রকম মানুষ? ওর ভিতরে লোভ লালসা আছে। সাগর একটা ভালো ছেলে, আর আমি মানুষ চিনতে ভুল করি না। আমি ভালোভাবে বুঝতে পেরেছিলাম ওর ভিতরে অর্থ সম্পদের লোভ লালসা ছিল। আর এই ছেলেটা তোকে ভালোবাসেনি, ভালোবেসেছে আমার এই বিশাল সয় সম্পত্তি, ফ্যাক্টরি, সবকিছু। এবার মানুষ চিনতে তুই যে ভুল করেছিস, এটাকে আমি ঠিক বলেছিলাম? বেঈমান, প্রতারক, অর্থ সম্পত্তির লোভে তুই আমার সাথে প্রেম করেছিস? ছি, তোর লজ্জা করে না? তোর টাকা পয়সার উপর এত লোভ, তুই আমার সাথে প্রেম করেছিস, আমাকে ঠকিয়েছিস। বাড়িতে তোর বউ রেখা তুই আমার সাথে প্রেম করেছিস না? এর জন্যই আমি বলি যে মাঝে মধ্যে যে আমি ব্যাগের মধ্যে এত টাকা নিয়ে যাই, 10,000, 5,000, এই টাকাগুলো কে নিয়ে যায়? তুই নিয়ে যাস। তোর মতো একটা বাটপার চিটার আমার জীবনে আসবে, এটা আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। আর কোনোদিন তুই আমার সামনে আসবি না। যদি সামনে আসিস না, তোকে আমি মেরে ফেলবো। যদি কোনোদিন আমার সামনে পড়িস না, তাহলে জুতা পিটা করবো। যা, বের হ। এই ছেলে, তোমার নাম্বারে আমি 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। এই টাকা নিয়ে সোজা গ্রামে চলে যাবে, তোমার ছেলের জ্বর, তার চিকিৎসা করাবে। আর কোনোদিনও ঢাকা শহরে আসার চেষ্টা করবে না, গ্রামেই থেকে যাবে। এবার বুঝতে পেরেছ? অন্যের ক্ষতি চাইলে সেই ক্ষতিটা নিজেরই হয়। কার হলো? তোমার বাচ্চার। আজ আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। আমি স্বীকার করতেছি যে আমি অভাবের দায়ে আমি সোনিয়ার সঙ্গে প্রতারণা করছি, কিন্তু আমি কথা দিচ্ছি আর কোনো দিন আমি কারোর অর্থ সম্পদের দিকে লোভ দিব না। আমি কারোর সাথে আর প্রতারণা করব না। আমার চোখ খুলে গেছে। আমার সন্তানটা অসুস্থ। আমার বাড়ি গিয়ে আমার সন্তানের আমার সুস্থ করতে হবে। আমি আসি, আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন আর আমার মাফ করবেন। আসি। মা, আমি মানুষ চিনতে ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার জন্য যে ছেলেটা ঠিক করেছো, সেই আমার জন্য পারফেক্ট। তোকে আমি বারবার বলেছিলাম যে আমি মানুষ চিনতে ভুল করিনি। এবার বুঝেছিস কে সোনা আর কে ছাই? আমি সোনাকে বেছে নিয়েছিলাম। তোর মাথায় যদি ঢুকতো তাহলে আগেই বুঝতে পারতি কোন মানুষটা ভালো আর কোন মানুষটা খারাপ। তুই একটা লোভী ছেলের প্রেমে পড়েই এই ভুলটা করেছিলি। আর আমরা যা করেছি, আমি আর আমার জামাই মিলে মিশে বুদ্ধি করে করেছি। কিন্তু মা, হাসপাতালে তোমাকে নিয়ে গেলাম, তারপর কিভাবে কি হলো? হাসপাতালে যাওয়ার পরে আমাকে যে মৃত ঘোষণা করা হয়েছিল না, সেটাও আমাদের সাজানো নাটক ছিল। এখন চল, এখানে আর আমাদের থেকে কোনো লাভ নেই। আমার সব কিছু সাগরের নামে লিখে দেওয়া হয়েছে। তাহলে আমরা কোথায় যাব, কি করব, তুমিই বলো। কোথায় থাকবি সেটা তো এখন আমি জানি না। তুই সাগরকে জিজ্ঞেস কর। ও যদি দয়া করে তোকে রাখে তাহলে থাকবি, তা না হলে রাস্তাঘাটে গিয়ে থাকবি। সাগর, আমার মা আর তুমি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি কোথায় যাব? দয়া করে আমাকে এখানে থাকতে দাও। কি বলছেন এইসব? এই সয় সম্পত্তি সবকিছু তো আপনাদেরই। আপনাদের যেভাবে মন চায় আপনারা সেভাবে থাকবেন। মা, সাগর রাজি হয়ে গেছে, আমরা এখানে থাকতে পারবো। হ্যাঁ রে সোনিয়া, তুই এই ছোট লোক রিক্সাওয়ালাটার সাথে থাকতে পারবি তো? আমি তো এটা ভেবেই পাচ্ছি না যে তুই পারবি কি না। তোর কি একটুও খারাপ লাগবে না? মা, তুমি এভাবে বলে আমাকে আর লজ্জা দিও না। আমি অনেক বড় ভুল করেছি। রিক্সাওয়ালা গরিব হলেও মানুষটা অনেক ভালো, ওর মতো মানুষ হয় না। তাহলে তুই স্বীকার করলি তোর মা ভালো মানুষ চিনতে পারে।
হ্যাঁ মা, তুমি মানুষ চিনতে ভুল করনি। মানুষ চিনতে তো ভুল করেছি আমি। তুমি আমার জন্য যেই মানুষটা ঠিক করেছো সেই আমার জন্য পারফেক্ট। সাগর, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক অপমান করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে আমরা সুন্দর মতো সংসার করব। মা ঠিকই বলেছে, তোমার মতো মানুষ হয় না। তোমার মতো স্বামী পেয়ে আমি নিজে অনেক ভাগ্যবতী জানো। আমরা আমরা কালকেই বাড়িতে যাব, যে তোমার মাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আম্মা, আম্মা, আমার নিজের হাতে চা আর বিস্কিট দেন, খান। রাত্রেবেলা সূর্য উঠলো কখন জামাই? আম্মা, আপনি এটা কি কথা বলতেছেন? রাইতের বেলা কি সূর্য ওঠে? রাইতের বেলা চাঁদ ওঠে, চাঁদ। আপনার মায়ের লোকে এত খান, সেই চাঁদ দেখলাম। আমি নিজের হাতে বানাই নিয়েছি, খান, খান। আচ্ছা জামাই, চা না হয় তুমি নিজের হাতে বানাইছো, বিস্কিট এটাও তুমি নিজের হাতে বানাইছো? মিস্টেক মিস্টেক মিস্টেক, মানে বিস্কিট তো কোম্পানি বানাইছে, আমি তো আর বানাই নাই। কইলা পরিবেশন করছি, ভুলে কইয়া ফেলছি যে আমি বানাইছি। সমস্যা নেই, খান। না জামাই, রাত্রে আমি চা খাবো না। আম্মা, এটা তো চা না, এটা মিষ্টি মিষ্টি। আজকে প্রথমবার আপনার অফিসে গেছি, যার পর আমাকে খুব ভালো লাগছে। আপনি আমাদের বস, আপনার তো মিষ্টি খাওয়ানো উচিত ছিল, কিন্তু কি করো, ভুলে গেছিলাম। সেই জন্য চায়ের মধ্যে চিনি বেশি করে বাড়াই দিছি। ওই একই কথা, মিষ্টি এখানেও মিষ্টি। চিনি একরকম, মিষ্টি একই কথা। না জামাই, রাত্রে আমি চা খাবো না। আবার চা করতেছে আম্মা, আমরা কিন্তু অপমানিত হইতেছি। মিষ্টি চা না, আর আমরা এত কষ্ট করে ভালোবেসে বানিয়ে নিয়েছি। আপনি খাবেন না হইতে পারে? যখন তোমরা এত অনুরোধ করতেছো, আর অফিসে গেছো, আর যখন মিষ্টি, তোমাদের মন রক্ষার জন্য খাই। চাটা কেমন হয়েছে? চাটা তো ভালোই বানাইছো, মজাই লাগতেছে জামাই। আরেকটু খান, একটু পর আর বেশি ভালো লাগবে। ও জামাই, জামাই ঘুম পাইতেছে। আমি তো জানি চা খাইলে ঘুম হারাম হয়ে যায়, এতে থেকে উল্টা হইলো, ঘুম পাইতেছে। আচ্ছা সমস্যা নেই। আম্মা, আম্মা, এই জায়গাটা একটা সিগনেচার দেন। না, সকালে সকালে নিয়ে এসো, ফাইল সকালে সিগনেচার করো। এখন আমি ঘুমামো। আপনি কেন বুঝতে পারতেছেন না? আপনি যদি সিগনেচারটা না দেন, আমাকে অফিসে 3 কোটি টাকা লস হইব। কয় টাকা দেখেছো? আমি ওকে বুঝাই করতেছি, একটা জমি পাওয়া গেছে। 3 কোটি টাকা দিলে এই জমিটা আমরা 6 কোটি টাকা বেচতে পারো। আপনি লস করবেন না, কি করবেন? আমি তো সস্তায় কিনি জমি, তোমরা সস্তা কিনছো। কই সিগনেচার করতে হবে? এইখানে এইখানে আপনার শিষ্য নামটা। আরেকটা বৃষ্টি লাগবে না? এই কি মজার চা খাওয়াইছো জামাই, খালি চা খাই দিয়ে মন চায়। ও জামাই, তুমি একটু খাও। আরে কি করতেছেন আম্মা? আপনার জন্য নিয়ে এসেছি না, ভালোবেসে খান। এতদিন ধরে এই বাড়িতে কাম করতেছস, একটা কামও ঠিক মতো করতে পারছ না। ঠিক মতো যদি কাম করতে না পারোস, এই বাড়িতে থাইকে লাভ কি? চাকরানি চাকরানির মতো থাকবি, কাজ ঠিক মতো কর। ঝাড়ু দে, ঝাড়ু দে করতেছি, ঝাড়ু দে। আবার কি হয়েছে মানে? চিলাইতেছো কেন? আমার মেয়ে কি করছে? ও একটা কাম ঠিক মতো করতে পারে না, ঝাড়ুটা ঠিক মতো দিতে পারতেছে না। ওটা আমি কি কমু? আসলে কি বাবা, ও তো কোনো সময় এসব করে নাই। এই আস্তে আস্তে মানায় নিতে হবো, ও শিখে যাবো। ও আর কবে শিখবো? কবে শিখবো আমারে কোন? ও তো মানুষ, ও তার ছাগল গরু না যে একটা কথা কইতেছে বুঝতে পারতেছে না। আমার মনে হয় ছাগল গরুরা কথা বুঝে। আটটা নামা, আসো আসো, কথাটা শোন। বাড়ি থেকে অনেক পানি পান্তা খাইয়া তারপরে যাইতে হবে, বুঝছো? অনেক কাম আছে কিন্তু খেতে। রাখ,
এত কাজ কাজের কথাটা শুনতে। এসা করে এই বাবা একটু থাম, আমার একটু কথা কইছে যে চিল্লাচিল্লি করলে কোনো সমাধান হয় না। দেন ম্যাডাম, আমরাও মানুষ, আপনারাও মানুষ। আমাকে শরীর কাটোর রক্ত বাইরে লাল, আপনাকেও লাভ। আমরা আপনাকে বাড়িতে যখন কাজ কাম করছিলাম, আমরা কামলা মানুষ, আমাকে উপরে যে অত্যাচারটা আপনারা করছিলেন, আমাকে অনেক কষ্ট হয়েছে, রাগ হয়েছে, যন্ত্রণা হয়েছে, আমরা মুখ ফিটটা বলি না। আজকে আপনারা বিপদে পড়িয়া যে কোনো কারণে হোক আমাকে ওখানে আইছেন, ওই রাগ দিয়ে প্রতিশোধ তাই দিয়ে আমরা এটা করতে চাইছি। আমরা বুঝাইতে চাইছি যে এরকম খাটাইলে, ইচ্ছার বিরুদ্ধে অন্যায়ভাবে অত্যাচার করলে কেমন লাগে। এই আপনাদের লগে যে আচরণগুলো করতেছি, আসলে এই আচরণটা আমাকে করা উচিত না। ওই যে আপনারা আমাকে লগে করছেন, ওই যে আমরা এটা করছি আসলে শিক্ষাতে আসবেন। হব্বা, তুমি একদম ঠিক কথা কইছো। আমরা তো প্রতিশোধের আগুনে এইসব করতেছি। একটা সময় ওনারা আমাগুলোকে খারাপ আচরণ করছিল, এখন আমরা ওনাগুলোকে খারাপ আচরণ করতেছি। কিন্তু কেমন জানি আমার কাছে মনে হইতেছে আমরা দিন দিন অমানুষ হয়ে যেতেছি। ওনারা ভুল করছে, আমরাও একই ভুলটা করতেছি, এইটা তো হইতে পারে না। ওনারা আমাকে দিয়া চাকর বাকরের কাজ করেছি, সেই কাজটা আমরা করাইতেছি, এইসব তো ঠিক না। আমার মনে হয় যে একটা সমাধান হওয়া দরকার। আসলে ওনারা শহরের মানুষ, আমরা যদি গ্রামের কাজকর্ম করাই ওনারা তো পারবো না, আমরা তো রাগে করাইতেছি। যা হয়ে গেছে তো হয়ে গেছে, এখানে আর আপনারা না থাকেন, আর কষ্ট না করেন। আপনি আমার মাইয়া পোলা নিয়ে অন্য কোথাও একটা বাসা টাসা নিয়ে ভাড়া নিয়ে থাকেন, বা আপনারা চলে যান, এইটাই বরং ভালো ম্যাডাম। না না, আপনি এইসব কি কন? আমি আমার পোলা মাইয়ারে নিয়ে যাবো না। আমি এখানে এসে মাটির গন্ধ পাইছি, মাটির সাথে মিশাই গেছি। একটু কষ্ট হইলো আর একটু মানায় নিতে পারো। আপনারা আমারে যাইতে করেন না। আমার ওই ঢাকা শহর আর দালান কোঠা ভালো লাগে না। আমি মাটির ঘরে মাটির সাথে আপনাদের সাথেই থাকতে চাই। আমারও কিন্তু এই গ্রামটা একেবারে খারাপ লাগতেছে। গ্রামের সবকিছু অনেক সুন্দর। আচ্ছা বুঝছি আপনার কথা, আপনি তো কইতেছেন এই জায়গায় থাকতেছেন, মানে এটা তো আসলে দেশ গ্রাম না। দেশ গ্রামে প্রত্যেকের চেনে, 2 গ্রাম পরে গেল কিন্তু হেরাও চেনে কোন বাড়ি কেডা, কার নাম কি, সবকিছু। তা আপনার তো জুয়ান পোলাপান আছে, আমারও 2টা জুয়ান পোলা মাইয়া আছে। কোন সময় কোন বদনামুড়ে হালায় গ্রামের লোকজন তো বোঝেন না। তাই কইছিলাম যে এটা ঠিক হইবে না, মানে না থাকাই মনে হয় ভালো হয়। ও, আপনি তো এই কথাটা ঠিকই কইছেন। এটা তো শহর না, এটা তো গ্রাম। গ্রামের মানুষে নানান জনে নানান কথা কইব, জোয়ান ছেলে জোয়ান মেয়ে। তাহলে এক কাজ করি, আমি ওদের একটা পরিচয় দেই। কি পরিচয়? আপনার পোলা আমার মাইয়া, আর আমার পোলা আপনার মাইয়া। সম্বন্ধটা কেমন হয় বলেন তো? পোলা মাশাআল্লাহ, এটা তো ভালোই হয়। আর আমরা বুড়া বুড়ি এই বয়সে আর আমরা না হবে এইটাই। রে, তোকে তো কোনো খবরই নাই। হ্যাঁ, কয়েকদিন ঘরে বসে রয়েছি, আর তোরা কি মনে করছস সারা জীবন আমি ঘরে বসে থাকব? যা এক কাজ কর,
রহমত মিয়ারে বল আমি অফিসে তারে ডাকছি, আজ থেকেই আমি অফিসে যাব। এই দাঁড়ায় গেছিস কেন? হ্যাঁ, আমি যে কথা কইতেছি তোর কানে যায় না? যা রহমত মিয়ারে নিয়ে আয়। আমি আপনার হুকুম মানতে পারবো না। হরমজাদা, আমার মুখের উপরে কথা বলিস? আমার হুকুম মানবি না তো কার হুকুম মানবি? মাস শেষে টাকা তো আমিই দেই। এতদিন আপনি আমারে টাকা দিছিলেন, তাই আপনার হুকুম মানছি। এখন এই পুরা সম্পত্তির মালিক আপনার দুই জামাই, এখন তারা আমাকে টাকা দিবে, আমি তাদের হুকুম মানবো, আপনার হুকুম আর মানবো না। কি বললি? আমার টাকা আমার সম্পত্তি, ওরা মালিক মানে? হ্যাঁ আমরা, এই যে বলুন, এই যে বলুন। কি আমার কাছ থেকে তোরা জালিয়াতি করে লিখে নিয়েছিস? নে, শেষ, সব শেষ। এখন তো আর কোনো প্রমাণ নাই যে আমার থেকে তোরা জালিয়াতি করে সব সম্পত্তি লিখায় নিছস। এইটা আপনার বাড়ি, এইটা আপনার বাড়ি না। আপনাকে তো ফটোকপি দিছি, ওইটা আসল দলিল না। এই যে এইটা আসল দলিল। আমরা কি পাগল নাকি? আপনাকে আসল দলিল দিব, আপনি সিরা ফেলবেন, কোনো প্রমাণ থাকবে না? এটা তো হইতে পারে না। এই যে আপনি অনেক মানুষকে ঠকাইছেন, আজকে নিজেই ঠকলেন। কথা আছে না, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু সাইডা দেয় না। আজকে আপনার আপন জনরাই আপনাকে ঠকাইছে। দাঁড়া, তোর মজা বুঝাইতেছি তোদের আমি। কি ব্যাপার? পুলিশ ফোন ধরে না? কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কোনো প্রশাসন, কোনো পুলিশ, কোনো মাথা, কেউ আপনার কল ধরবো না। সবাই রে আমরা টাকা দিয়ে কিনে নিছি। এইসব তো আপনারই চাল, আপনার কাছ থেকে তো শিখছি কিভাবে একটা মানুষকে পটাইতে হয়, কিভাবে হাতের মুঠে আনতে হয়। এসব তো আপনারই শিক্ষা, সেইটা আমরা কাজে লাগাইছি। তাই আমি তোদের কি এমন ক্ষতি করছি যে আমার ক্ষতিটা তোরা করে দিলি? ক্ষতি? এই আপনি আমাদের যে ক্ষতি করছেন না, আপনার যদি সবকিছু আমরা লিখে নেই, সবকিছু আত্মসাৎ করি, তারপরও আপনি সেই ক্ষতিপূরণ দিতে পারবেন না, ক্ষতিপূরণ দিতে পারবেন না। কি ক্ষতি করছি? এই আপনার জন্য, এই আপনার জন্য আমরা আমাদের মায়ের হারিয়েছি। আর আমরা দেখছি আমার বাবার কষ্ট, আমার বাবার চোখের সামনে তার জীবন সঙ্গী ধুকে ধুকে মরে গেছে, ধুকে ধুকে মরে গেছে। আপনি অনেক ক্ষতি করছেন আমার। হ্যাঁ, আপনি আমাকে মারছেন। তোমারও মা? এই যে আমরা সবাই একই পরিবার, সবাই একই রক্তের, একই পরিবার। শুধুমাত্র আপনার শিক্ষা দেওয়ার জন্য আমরা এইসব করছি। আর আপনাদের মেয়েদের সাথে আমাদের কথা হয়েছিল যে তোমার মা আমাদের এত বড় ক্ষতি করছে। আমি আমার বউরে বলছি, ওরে বুঝে বলছি, ও সেটা সমর্থন করছে। ও ভালো মানুষ, ও সবসময় চাইতো আপনি যেন ভালো থাকেন, ভালো মানুষ হন। আর আপনার এই দুইটা মেয়ে যদি আমাদেরকে সাপোর্ট না করতো না, আমরা আপনাকে শিক্ষা দিতে পারতাম না, আপনার কাছে পর্যন্ত আসতে পারতাম না। এই তোদের মাকে আমি মারছি মানে আমাকে সব খুলে বল। কেমনে মনে থাকবো? জীবনে যত মানুষের ক্ষতি করছেন, কত মানুষের উপর অবিচার করছেন, কত মানুষের জমি জায়গা আত্মসাৎ করছেন, মনে না থাকারই কথা। কেমনে মনে থাকবো? এই আপনাদের মতো কিছু মানুষের ক্ষতি করে, সেই মানুষগুলোরে মনে রাখে না। এই মানুষটাকে দেখেন, তাকান একবার, মনে পড়তেছে? এই মানুষটারে মনে পড়তেছে? কেমনে মনে পড়বে? অনেক মানুষের ক্ষতি করছেন তো। এই মানুষটা অসহায় অবস্থায় আপনার কাছে গেছিল, তার বউ, আমার মা ক্যান্সারে আক্রান্ত ছিল, আপনার কাছে গিয়ে বলছে আমার টাকা দরকার, আমার কিছু টাকা দেন। আপনি কি করছেন? আপনি তারে টাকা দেন নাই, অফিসার করছেন। না ম্যাডাম, আপনার এই কথাটা মানতে পারলাম না। আমার বউ ক্যান্সারের রোগী, ডাক্তার দেখাইছি, ডাক্তাররা বললো তার উন্নত চিকিৎসার দরকার, আর সেই জন্য অনেক টাকারও দরকার। তো আপনি যে এই 5,000 টাকা কইতেছেন শত, যাতে একদিনের চিকিৎসা হইবে না ম্যাডাম। আর তাছাড়া
এখন বাজারে জমি প্রতি শতক হয়েছে 1,20,000 টাকা করে। আপনি কোন 5,000, অন্তত আপনি অর্ধেকটা দেন, 60,000 করে দেন, আমি একটু চিকিৎসা করি। আর যদি এটা না পারেন তাইলে আমার দয়া করে মাফ করেন, আমি অন্য জায়গায় বেচব, আমি আপনার কাছে বেচতে পারবো না। শোনেন, আপনারা তো না জানেন আপনার জমির কাগজ আমার কাছে নিয়ে এসেছেন। আমার কাছে কাগজ নিয়ে আসলে কেউ ফেরত যেতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই জমি মালিক আমি না হই। তাই যেই টাকা দিতেছি সেই টাকা নিয়ে চলে যান। না না, এটা আতান্দা এসছে কথা কইলে তো হবে না ম্যাডাম। মানে এটা কেমন কথা করেন? আপনি জোর করে নেবেন? আমি আপনার কাছে বেচবো না, আমি অন্য জায়গায় বেচবো। আরে এই লোক তো দেখি বেশি কথা কয়। আমি আর কিচ্ছু কমো না, তোরা তোদের মতো আপ্যায়ন কর। দিন, মাস, বছর করতে করতে আজ কতটা বছর হয়ে গেল। যেই মানুষগুলোর কারণে আজকে তোমার এই জায়গায় শুয়ে থাকতে হইতেছে, আমার সন্তান গো তার মা হারা করছে, যারা তোমারে বিনা চিকিৎসায় মাইরা ফেলাইছে। আল্লাহ আছে, উনি সব দেখেন, সব দেখেন। উনি কেমনে কইরা জোর জবরদস্তি কইরা আমার শেষ করে দিছে, আমার রাস্তায় নামাই দিছে। এটা বিচার হবে? বিচার হবে না, ঠিক বিচার করবেন উনি। আর সেই দিন তোমার আত্মা শান্তি পাবে, শান্তি পাবে। এই আপনার করা অন্যায়ের জন্য আমার মা বিনা চিকিৎসায় পড়ে গেছে, বিনা চিকিৎসায় পড়ে গেছে। আপনি আমাদের সবাইরে ক্ষতি করছেন, অনেক বড় ক্ষতি করছেন। আমার বাবারে নিশ্চয় করছেন, আমাদের নিশ্চয় করছেন। এই অভিশাপ কি লাগবে না? হ্যাঁ, এই অভিশাপ লাগছে তো, আর লাগছে দেখা আজকে দেখেন আপনার আশেপাশে কেউ নাই। টাকায় কেনা ক্ষমতা, টাকা শেষ, ক্ষমতাও শেষ, আপনার পাশে কেউ পাশে নাই। আর এই অভিশাপ গুলা আপনার তো অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। মা, এখনো সময় আছে, মানুষ হও। একটা কথা মনে রেখো, অমানুষ মরলে মানুষ হাসে, আর মানুষ মারা গেলে মানুষ কাঁদে। তোমাকে আমার মা বলতেও লজ্জা হচ্ছে। আজকে থেকে এই বাড়িতে আমাদের কথায় চলবো। যান, আপনি ঘরে যান। সাগর শোনো, মাকে যা শাস্তি দাও তা তো দিয়েই ফেলেছো, এবার প্লিজ একটু থামো, মাকে তোমরা ক্ষমা করে দাও। দুলা ভাই, আপা ঠিকই বলছে, আপনারা তার মাফ করে দেন। বাবা, আমারও আর ওনার উপর কোনো রাগ নাই, তুই ওনারা মাফ করেছে। না আব্বা না, তুমি এই সমস্ত কথা কইও না। উনি এখন পর্যন্ত নিজের ভুলটা বলে নাই, স্বীকার করে যে আমি ভুল করছি, আমার ক্ষমা করে দেন। উনি যতদিন পর্যন্ত নিজের ভুলটা স্বীকার করবে না, ঠিক ততদিন পর্যন্ত আমাকে যে কাজ আছে আমরা সেই কাজটা শেষ করব। চল আয়। আপনারা মানুষ না, আপনারা ফেরেশতা। আপনাদের জন্য আমার বাবা মার কবরটা ফিরে পেয়েছি। দেখুন, আমরা আপনাদের জন্য কিছুই করিনি। সত্যি কথা বলতে কি, যে আপনাদের কাছে জমিগুলো নিয়েছিল উনি ফেরত দিয়েছে। আর সব থেকে বড় কথা, উনি লজ্জিত, আর লজ্জিত বলেই আপনাদের সামনে আসতে চায়নি। উনি আসলে আমাদেরকে বলেছিল আপনাদের জমিগুলো ফেরত দিতে, তাই আমরা ফেরত দিয়েছি। আর একটা কথা, মানে যদি সম্ভব হয় আপনারা ওনাকে ক্ষমা করে দেবেন, আর ওনার বাসায় গিয়ে সাধুবাদ জানাবেন। আমরা যাব তার সাথে দেখা করতে,
সে যে তার ভুলটা বুঝতে পেরেছে, অবশ্যই আমরা তার কাছে গিয়ে তাকে আমরা মাফ করে দিয়েছি সেটা অবশ্যই জানাবো। আচ্ছা তাহলে তাই করেন, তার কাছে যান আপনারা। এই যে কাঠ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসি। আসেন। হ্যাঁ, কি ব্যাপার, হঠাৎ আপনারা এই বাড়িতে? আপনাকে ধন্যবাদ দিতে আসছি। শুনলাম আপনি নাকি আমার সমস্ত জমি ফেরত দিয়ে দিয়েছেন। আমি আপনাকে অনেক অভিশাপ দিতাম, এখন আর আপনার প্রতি কোনো অভিযোগ নেই। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। আপনারা আসতে পারেন। আসি তাহলে। যেহেতু তোমরা ওনাদের জমি ফিরিয়ে দিয়েছো, আমার নাম বলতে গেলে কেন? তোমাদের নাম বললেই তো পারতে। মা, একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আপনার কাছে যখন টাকা ছিল ওই মানুষগুলো আপনাকে অভিশাপ দিয়েছিল। এখন আপনি নিঃস্ব হয়ে গেছেন, আপনার কোনো কিছু নেই। আর যখন আপনার টাকা ছিল, যে মানুষগুলো আপনার পাশে ছিল তারা কিন্তু আপনার পাশে নেই। যে মানুষগুলোর সাথে আপনি অন্যায় করেছেন তারা এসে আপনার খোঁজ খবর নিচ্ছে আপনি কেমন আছেন, সুস্থ আছেন কিনা। এটা কি বড় পাওনা মা? মা, ওই মানুষগুলোর কিন্তু কোনো দরকার ছিল না এখানে আসার, কিন্তু কেন আসছে জানেন? আপনি ভালো হচ্ছেন, আপনার চিন্তার পরিবর্তন হচ্ছে, তারা সেই আনন্দে আসছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? মা, আপনার চোখে পানি, আপনার এই চোখের পানি প্রমাণ করতেছে যে আপনি নিজে কতটা অনুতপ্ত। খারাপ মানুষকে মানুষ সম্মান করে ভয়ে, আর ভালো মানুষকে সম্মান করে মন থেকে। বাবা, আজ আমি বুঝতে পারছি আমি কত বড় পাপ করেছি, কত অহংকার দেখিয়েছি। এটা আমার ছিল ভুল। সেই ভুলের চোখটা তোমরা খুলে দিলে, আর আপনার কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার জন্য আপনার বউ, ওদের মা বিনা চিকিৎসায় মারা গেছে। আমি বুঝতে পারিনি, তখন আমি বুঝতাম না যে টাকার অভাবে বিনা চিকিৎসায় মানুষ মারা যায়। আপনি আমাকে মাফ করেছেন তো? ভুল বুঝতে করে কয়দিন বাজে। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, আপনার প্রতি আমাদের কোনো রাগ নাই, দুঃখ নেই। এই যে আপনি বললেন না, আপনার কারণে আমার স্ত্রী বিনা চিকিৎসায় মারা গেছে, খানিকটা হয়তো সত্য, এটা হয় উশিলা হইতে পারেন আপনি, কিন্তু তার আয়ু আছে ওই পর্যন্ত। আল্লাহ নেই, আর তার উপর আমাকে কোনো রাগ নাই, ক্ষোভ নাই, দুঃখ নাই। আমরাও যদি বুঝ ত্রুটি করেছে আমাকে আপনি মাফ। আরেকটা কথা মা, আপনার এই সয় সম্পত্তি এইসবের প্রতি আমাদের কোনো লোভ নেই। আমরা শুধুমাত্র এই কাজটা করেছি আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, আর কিছুই নয়। হ্যাঁ বাবা, আমি সব বুঝতে পেরেছি, আর আমাকে লজ্জা দিও না।